পৃথিবীতে Recording সবচেয়ে in বড় progress. ক্রাইসিসের নাম রিলেশনশিপ। এই যে ডিসুম ডিসুম চলতেই থাকে, রিলেশনশিপ ক্রাইসিস। এবং ওই ক্রাইসিসটা আজকে আমরা সাইন্টিফিক এবং প্র্যাকটিক্যাল ওয়েতে এটাকে আমরা আজকে সলিউশন করবো। এই জন্য বলবো সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে প্রয়োজনে ডোর লক করে দেন, অন্যান্য সবকিছু থেকে দূরে থেকে পুরো মনোযোগ দিয়ে আমরা ক্লাসটায় মনোযোগ দিই। আর যারা হ্যান্ড রেজ করছি, আমরা এখনই কোনো কথা বলার সুযোগ দিব না, আমরা ক্লাস শেষে আপনাদের কয়েকজনকে আমরা হ্যান্ড রেজের মানে কথা বলার সুযোগ দিব। সো এখন কেউ হ্যান্ড রেজ না করি। সো আমরা মূল পয়েন্টে ফেরত আসি। তাহলে এত কানেক্ট থাকার জন্য ডিভাইস, এত সোশ্যাল মিডিয়া, এত প্রযুক্তি, আসলেই কি আমরা কানেক্টেড আছি? উই আর মোর কানেক্টেড দেন এভার। আমরা কানেক্টেড বলতে প্রযুক্তিগতভাবে কানেক্টেড আছি, অ্যান্ড লনিয়ার দেন এভার। আমরা হৃদয়ের দিক থেকে, মানসিক দিক থেকে দেখেন পুরোপুরি একা। ইয়েট লনলিনেস ইজ অ্যাট অ্যাপিডেমিক লেভেলস। এটা একটা মহামারী হয়ে গেছে একা একা থাকাটা, একাকিত্বটা। আমরা অনেক মানুষের মাঝেও এখন কিন্তু একা। সো লনলিনেসটা হয়ে গেছে আমাদের একটা এখনকার পৃথিবীতে মহামারী, যেটা একটা গ্রেটেস্ট হিউম্যান ক্রাইসিস। দ্য স্ট্যাটিস্টিক্স, আমরা যদি এই স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে আমরা কি দেখবো আপনি চিন্তা করে দেখেন। দ্যাট শুড ওয়েক আপ ইউ। আমাদেরকে ওয়েক আপ করতে এটা হেল্প করবে। ইউএস এর, আমরা পৃথিবীতে যেই দেশে, বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি, আমরা যদি দেশের বাইরে যেতে পারি, আমরা ইউরোপ আমেরিকায় যেতে পারলে মনে হয় পুরোপুরি লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু ওই দেশের অবস্থাগুলো কি? হ্যাঁ, সেটেল বলতে আমরা যদি শুধু আর্থিক সমৃদ্ধি চিন্তা করি, হয়তো বা আপনি আর্থিকভাবে ভালো আর্ন করতে পারবেন, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর রিলেশনশিপ? রিলেশনশিপের ব্যাপার ওই দেশের মানুষগুলো কেমন আছে, বা যারা বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে বসবাস করছে তাদের সাথে তাদের সন্তানদের বন্ডিং, তাদের সাথে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, ওইটা কেমন আছে? এই জিনিসটা কি আমরা কখনো জাজ করি? আমরা চিন্তা করি না। আমরা মনে করি শুধু টাকা আছে, ওইখানে কিছু টাকা আর্ন করতে পারলেই আমার কাছে মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। ইউএস এর ডেটা বলতেছে 39% অফ ম্যারিজ এন্ড ইন ডিভোর্স। মানে যত বিয়ে ওইখানে হয় এর মধ্যে 39%ই ডিভোর্সে, এর পরিণতি ডিভোর্সে। অর্থাৎ 100টা বিয়ের মধ্যে অলমোস্ট 40টা এই বিয়েই ভেঙে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করে দেখেন, শুধু ঢাকাতে ঢাকাতে 1 ডিভোর্স এভরি 39 মিনিটস। ঢাকাতে প্রতি 39 মিনিটে, অনলি ঢাকা শহরের কথা বলছি, পুরো বাংলাদেশের কথা না, যেখানে প্রতি 39 মানে 1 ঘন্টার কম সময় একটা করে ডিভোর্স হইতেছে। আবার যেই ডিভোর্সগুলো হয়তো কেস কেস ফাইল হইতেছে বা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আসতেছে, এর বাইরে অনেক হইতেছে যেগুলো আমরা হয়তো জানিও না। এটা হলো সাকসেসফুল ডিভোর্সের রেট, প্রতি 39 মিনিটে একটা করে হইতেছে। আনসাকসেসফুল ডিভোর্স আছে কিছু, অর্থাৎ তারা ডিভোর্স দিয়ে দেয়নি, বাট তারা একই ঘরে আছে, একই সংসারে আছে, হয়তো সমাজের কথা চিন্তা করে, অথবা আমার বাচ্চার কথা চিন্তা করে, অথবা ধর্মীয় কোনো কথা চিন্তা করে, অথবা আর্থিক কারণে টক্সিক একটা রিলেশনশিপ মেনটেন করতেছে, কিন্তু ডিভোর্সের পর্যায়ে আছে, কিন্তু হয়তো সার্বিক সিচুয়েশনে ডিভোর্সটা দিতে পারতেছে না। এই সংখ্যাটা আমি মনে করি যে পরিমাণ ডিভোর্স হচ্ছে তার থেকে 3-4 গুণই হওয়ার কথা, কম হবে না। এভারেজ ফার্স্ট ম্যারিজ, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বিয়ে মাত্র 8 বছরে চিনতেছে, গ্লোবাল ডেটা বলতেছে এটা। তার মানে আপনারা একটা জিনিস হয়তো বুঝতে পারতেছেন, যেটা একটা মহামারীর মতো একটা জায়গা, এবং এই ভয়ে এখনকার অনেক ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েদের মধ্যে এটা অনেক বেশি কমন, কারণ মেয়েরা যেহেতু টক্সিক মানে প্রেশারটা নিতে হয় বেশি, এবং ডিভোর্স ইনিশিয়েটটা তাদের দিক থেকেই বেশি হয়, এবং আমাদের সমাজে ডিভোর্স একবার হয়ে গেলে ওই মেয়েদের বিয়ে হওয়া বা আবার একটা সেটেলমেন্ট হওয়াটা খুবই কঠিন হয়ে যায়। দ্যাট ইজ হয়ে এরকম ভয়ে এখন আমাদের দেশের মানে অনেক মেয়েরা বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছে। এবং এই আমাদের এই সময়টাতে এটা প্রচুর পরিমাণে হচ্ছে, যে মানুষ এখন চিন্তা করতেছে বিয়ে না করি। মানে এই লেভেলে চলে গেছে ক্রাইসিসটা। কারণ হয়তো বা কেমন কেমন ভাবে হইতেছে, এটা তাদের দোষও না, এটা কিন্তু আসলে সামাজিক ব্যবস্থার কারণে এরকম হইতেছে। হয়তো বাবা মার মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটি দেখেছে, খুবই অশান্তি ফ্যামিলির মধ্যে দেখেছে, ওইটা থেকে সন্তানের মধ্যে জন্ম হয়েছে যে না, আমি বড় হয়ে অন্তত কোনোদিন বিয়ে শাদী করবো না। এটা কিন্তু প্রচন্ড পরিমাণে, তার মানে একটা গ্রুপ ডিভোর্স দিচ্ছে, একটা গ্রুপ ডিভোর্সের মতো পর্যায়ে থাকার পরও দিচ্ছে না, সার্বিক সিচুয়েশনে টিকে আছে। আবার আরেকটা গ্রুপ রিলেশনশিপ কিভাবে মেনটেন করবে, ম্যানেজ করবে এটা জানে না, বিধায় তারা বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছে, এবং তাদের অনেক বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তারা বিয়ের, বাবা মা বা ফ্যামিলি থেকে উদ্যোগ নিলে তারা এগুলো থেকে পালায় বেড়াচ্ছে, কোনোভাবে বিয়ে করতে রাজি হচ্ছে না।
দ্য প্যারাডক্স। তাহলে প্যারাডক্সটা কি এখানে খেয়াল করে দেখেন তো, একটা ডেঞ্জারাস প্যারাডক্স কাজ করতেছে। উই হ্যাভ মোর ওয়েজ টু কানেক্ট দেন এনি জেনারেশন ইন দ্য হিস্ট্রি। পৃথিবীর ইতিহাসে এইভাবে কানেক্ট থাকার মতো কোনো সুযোগ ছিল না। খেয়াল করে দেখেন, আজ থেকে 20 বছর আগে হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। এই যে মাত্র 20 বছর, আপনি 2000 সালে গেলে 2006-7 থেকে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করছে, আমাদের এন পর্যন্ত আসা শুরু করছে। তাহলে আজ থেকে জাস্ট 20 বছর পেছনে গেলে এগুলো কিছুই ছিল না। আমরা এখন অন মোমেন্টে, আপনি যদি এখন এইখানে বসে আপনার ইউএসএ বা ইউকেতে অথবা পৃথিবীর অন্য কোনো দেশে একটা ফ্রেন্ড থাকে, তারকে আপনি ভিডিও কলে কানেক্ট করতে পারতেছেন। যে কোনো মানুষকে ফেসবুকে নক দিলেই তাকে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা সময় এই জায়গাগুলো ছিল না। সো উই হ্যাভ মোর ওয়েজ টু কানেক্ট দেন এনি জেনারেশন ইন দ্য হিস্ট্রি, ইয়েট উই হ্যাভ নেভার বিন ওয়ার্ডস অ্যাট অ্যাকচুয়াল কানেকশন। দিস ইজ দ্য প্যারাডক্স। এত অপরচুনিটি থাকার পর আপনার কি মনে হয় যে আমরা হার্ট টু হার্ট কানেক্ট হইতে পারছি? আমি একটা পোস্ট দেওয়ার পরে একজন আমার ওইখানে স্যাড রিয়েক্ট দিচ্ছে, মানে সে কি আসলেই স্যাড হচ্ছে? আমি একটা কষ্টের কথাই ফেসবুকে লিখছি, দেখবেন যে সুন্দর করে ইমোজি রিয়েক্ট দিতেছে স্যাড। অথবা আমি একটা ভালো অ্যাচিভমেন্ট শেয়ার করছি, আমাকে একটা কংগ্রাচুলেশন। আসলে কি এটা হার্ট টু হার্ট কংগ্রাচুলেশন হইতেছে? আসলে ওই কষ্টটা কি একজন হার্ট টু হার্ট পাচ্ছে? উই হ্যাভ নেভার বিন ওয়ার্ডস অ্যাট অ্যাকচুয়াল কানেকশন। পৃথিবীর ইতিহাসে কানেকশন ডেভেলপ করার জন্য অনেক প্রযুক্তি আমরা ইউজ করতেছি, যেমন সত্যি একইভাবে এটাও সত্যি, উই আর নট কানেক্টেড এনিমোর। আমরা এখন কানেক্টেড আসলে ফিল করি না। আপনি নিজেই চিন্তা করে দেখেন, জিগার দ্য টুকরা, আপনার খুব কাছের হৃদয় দিয়ে ফিল করার মতো মানুষ হাতে গোনা 5টা খুঁজে আপনি বের করতে কষ্ট হয়ে যাবে। হোয়ার আপনার ফেসবুকে হয়তো 5,000 ফ্রেন্ড। তাহলে এটা কেমন ফ্রেন্ড? দিস ইজ দ্য প্যারাডক্স। তার মানে একদিকে কানেক্ট হওয়ার এত অপরচুনিটি, আরেকদিকে আমরা ডিসকানেক্ট। হাউ ইজ ইট পসিবল? মানে কেমন হইলো না জিনিসটা? এত কানেকশনের সুযোগ, তার মানে আমরা অনেক কানেক্টেড থাকার কথা, অনেক বেশি গ্যাদার্ড ফিল করার কথা, অনেক বেশি টুগেদারনেস ফিল করার কথা, কিন্তু আমরা ফিল করতেছি লোনলি। এটার কারণ হচ্ছে আমাদের রিলেশনাল গ্যাপগুলো তৈরি হচ্ছে। কোশ্চেন টু রিফ্লেক্ট, হাউ মেনি অফ ইউ চেক ইউর ফোন ইন লাস্ট 10 মিনিটস? কেন এটা হইতেছে? আমরা রিয়েল কজগুলো ফাইন্ড আউট করবো এবং এটা থেকে বের হয়ে আসার আমরা উপায়গুলো চিন্তা করে দেখবো। আপনি খেয়াল করে দেখেন তো, হাউ মেনি অফ ইউ চেক ইউর ফোন ইন লাস্ট 10 মিনিটস? লাস্ট 10 মিনিটে অথবা ধরেন লাস্ট 1 ঘন্টায় আপনি কয়বার আপনার ফোন চেক করেছেন? আপনার মোবাইল ফোন বা আপনার ডিভাইস আপনি কিন্তু করেছেন, আমরা সবাই অনেকবারই চেক করেছি। Now, when's the last time you had a 10-minute uninterrupted conversation with someone you love? কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ইভেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি প্রশ্ন করার পর তারা চিন্তা করে উত্তর খুঁজে পায় না যে আসলে আমি গত 1 বছরও তো কার সাথে ফুললি কানেক্টেড হয়ে, ইমোশনালি, সাইকোলজিক্যালি, সোলফুললি অ্যালাইন হয়ে খুব মজা করে আধা ঘন্টা বা 10 মিনিট কথা বলছি, মানে সোল অ্যালাইন হয়ে। এরকম মোমেন্ট অনেকে দেখে যে 1 বছরের মধ্যেও নাই। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনি ফোন কানেক্ট হইতেছেন, একটু পর পর ফেসবুকে যাইতেছেন, একটু পর পর সোশ্যাল মিডিয়ায় যাইতেছেন, কিন্তু একটু পর পর কি কাছের মানুষজনের খোঁজ নিচ্ছেন? একটু পর পর কি তার সাথে ডিফিকাল্ট ডিসকাশনে যাইতেছেন? তার ভালো মন্দর সাথে সোলফুললি, হার্টফুললি অ্যালাইন হইতেছেন? তার মানে আমরা ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করতেছি বিধায় আমাদের সম্পর্কগুলো ডিভাইসের সাথেই হইতেছে, মানুষের সাথে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আমাদের। কোচ কাঞ্চনস ট্রুথ, সেইখানে আমার বক্তব্যটাকে আমি কি বলতে চাই, উই হ্যাভ রিপ্লেস সোল টু সোল কানেকশন উইথ স্ক্রিন টু স্ক্রিন ডিস্ট্রাকশন। আমরা সোলফুলি, হার্ট টু হার্ট, সোল টু সোল কানেকশনকে রিপ্লেস করে ফেলছি স্ক্রিন টু স্ক্রিন ডিস্ট্রাকশনে। আজকে একটা সময় খেয়াল করে দেখেন, আমি যখন ছোটবেলায় বড় হয়েছি, আমাদের সময় তো ডিভাইস ছিল না, ফোন ছিল না। তাহলে এই সময় আমরা কিভাবে কানেক্ট হতাম? তখন আমাদের টেলিপ্যাথি হতো। আপনি খেয়াল করে দেখেন, আমার মনে আছে বিকেলবেলা আমরা খেলতে বের হইলে কোনো একটা বন্ধুকে মিস করলে ও সামনে এসে দাঁড়াইতো। বা আমরা এলাকার একটা মোড়ে গেলে, একটা মাঠে গেলে, একটা জায়গায় গেলে, আমি জানতাম যে এই এই সময় আচ্ছা ওইখানে গেলে ওরে পাওয়া যাবে। তখন কোনো ফোন ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু আমরা বন্ধুরা কিভাবে একসাথে কানেক্ট হয়ে যেতাম? তখন টেলিপ্যাথি হইতো। তার মানে সোল টু সোল, হার্ট টু হার্ট কমিউনিকেশন। আমার মন বলে দিত যে ওরে এই সময় ওই ব্রিজের উপরে বসা পাবো, এই সময় ওরে গেলে বাসায় পাবো। ঠিক ওই সময় বাসায় গিয়ে দেখতাম যে স্টিল সে বাসায় বসা। কারো কথা ফিল করতেছি, মনে মনে আমি ফিল করতেছি, তাকায় দেখতাম ও হাইটে এটা আসতেছে।
চিন্তা করা মাত্র এরকম। আই হোপ এটা আপনারা রিলেট, কারণ কি তখন আমরা ডিভাইসের ডিস্ট্রাকশন ছিল না, আমার সোলের যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা আমার ওই কাছের মানুষ ফিল করতে পারতো, বিদায় ও আমার সামনে কানেক্ট হয়ে যেত, আমি বুঝে যেতাম ও কোথায় গেলে ওকে পাওয়া যাবে। ওর মন খারাপ থাকলে আমার মধ্যে একটা ফিলিং ক্রিয়েট হতো, যেটা মায়ের সাথে সন্তানের হয়। সো উই রিপ্লেসড ইট। আমরা এটাকে স্ক্রিন, এই যে ডিস্ট্রাকশন সারাক্ষণ ফোনে, এখন যে সোল টু সোল কানেক্ট হবে এই সময়ই আমাদের হাতে নাই, কারণ আমরা পুরা গ্যাদার্ড হয়ে থাকতেছি, আমরা হ্যাজার্ড, আমরা এমন ভাবে ওভারওয়েলম হয়ে আসি এই ফোন বা ডিভাইস দিয়ে। এইটা হয়ে গেছে আমাদের জন্য একটা দেয়ালের মতো, একটা ডিস্ট্রাকশনের দেয়াল, যার কারণে আমার সোলটা আরেকটা সোলের সাথে কানেকশন হয় না। একটা পারফেক্ট সম্পর্ক যেভাবে সুন্দর হার্ট টু হার্ট অ্যাটাচমেন্ট, এইটা এখনকার পৃথিবীতে আর হয়েই ওঠে না। উই আর বিল্ডিং নেটওয়ার্ক হোয়াইল আওয়ার রিলেশনশিপ শিপস কলাপস। আমরা নেটওয়ার্কের পর নেটওয়ার্ক, দেখবেন যে ছাদের উপরে গিয়ে তাকালে দেখা যায় যে কত নেটওয়ার্ক বসানো বিভিন্ন কোম্পানিগুলার, এত নেটওয়ার্ক বসাচ্ছি, এত কানেক্ট, এত সোশ্যাল মিডিয়া অ্যাপ, এত কিছু আমরা ডাউনলোড করতেছি। আপনি চিন্তা করে দেখেন তো, যোগাযোগের জন্য কতগুলো অ্যাপ আপনার মোবাইলের মধ্যে, এতগুলো অ্যাপ যোগাযোগের জন্য থাকার পরেও আমরা কেউ কারোর সাথে কানেক্টেড না। অথচ একটা সময় এগুলো কিছু ছিল না, আমরা সবার সাথে হার্ট টু হার্ট কানেকশন বিল করতে পারতাম। আমি একটু বলবো হ্যান্ড রেইজ গুলো, আপনারা বারবার হ্যান্ড রেইজ করছেন আর বারবার নোটিফিকেশন আসতেছে, প্লিজ এখন হ্যান্ড রেইজ করে লাভ নাই। আমরা একদম ক্লাস শেষে রাতে 10টার পরে আমরা আহ, মোটামুটি 10টার মধ্যে শেষ হবে, তখন হ্যান্ড রেইজ করলে লাভ আছে, এখন করে লাভ নাই। আমরা সবার হাত নামাই দিব, আবার নতুন করে হ্যান্ড রেইজ করতে দিব। সো প্লিজ এখন হ্যান্ড রেইজ করলে বারবার একটা করে নোটিফিকেশন আসে, আমাকে এটা আবার কেটে দিতে হয়। হ্যাঁ, সো উই আর বিল্ডিং নেটওয়ার্ক while our relationship collapse, it's time to wake up. This is the time to wake up. আমাদেরকে এই জায়গাটা খেয়াল করা এবং ওয়েক আপ করাটা খুবই জরুরি। তাহলে আমরা কিভাবে করব ওইটা নিয়ে আমরা আজকে ডিটেইলে ঢুকবো। দ্য নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস, হ্যাপিনেসের নাম্বার ওয়ান প্রেডিক্টর কোনটা? দ্য নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস ইজন্ট দ্য মানি, ইটস নট দ্য সাকসেস, ইটস নট দ্য হেলথ। তার মানে আপনার হেলথ না, আপনার সাকসেস না, আপনার মানি না, তাহলে হোয়াটস দ্য নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস? সো এটার আনসারটা কি তাহলে? দ্য হার্ভার্ড স্টাডি। এটা নিয়ে আমি আমার আনসার দিচ্ছি না, এবার এটা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা রিসার্চ বলতেছে, এইটা হার্ভার্ড ইউনিভার্সিটির ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রিসার্চ হয়েছিল রিলেশনশিপের উপরে, এবং the longest study on human happiness ever conducted reveal relationship is the number one predictor of happiness। অর্থাৎ রিলেশনশিপটা হচ্ছে হ্যাপিনেসের নাম্বার ওয়ান প্রেডিক্টর। অর্থাৎ রিলেশনশিপ ঠিক থাকলে আপনার হ্যাপিনেস ঠিক থাকবে। আপনি যদি অনেক অর্থের মালিক হন, অনেক সম্মান থাকে আপনার, অনেক ধরনের অ্যাচিভমেন্ট আপনার জীবনে থাকে, কিন্তু এইগুলো আপনাকে কিছুই হ্যাপি করবে না আপনার যদি গুড রিলেশনশিপ না থাকে। সো রিলেশনশিপ শুধুমাত্র হ্যাপিনেসের প্রেডিক্টর না, রিলেশনশিপ আর দ্য নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস, হেলথ, লংজিভিটি, লাইফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন ক্রাইসিস। এই সব কিছুর প্রেডিক্টর হচ্ছে হ্যাপিনেস। দেখেন ফ্রান্সিস বেকন আজ থেকে 400 বছর আগে একটা চমৎকার কথা বলেছেন, ফ্রেন্ডশিপ ডাবলস জয় অ্যান্ড কাট অফ গ্রিভ ইন হাফ। ফ্রেন্ডশিপ তার মানে একটা গুড রিলেশনশিপ। আপনি দেখবেন ভীষণ মন খারাপ, আপনার মনে একটা কষ্ট জমা হয়ে আছে, কিন্তু আপনার খুব কাছের একটা বন্ধু, যার সাথে সোলফুললি আপনি কানেক্টেড, যার সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ, যার সামনে বসলে আপনার ভালো লাগে, এরকম কোনো মানুষের সাথে আপনি যখন গল্প করেন দেখবেন যে আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার খেদ বা আপনার অপ্রাপ্তির বেদনা মুহূর্তের মধ্যে মনে হয় উধাও হয়ে যায়। সেটা হইতে পারে আপনার মায়ের সাথে, হইতে পারে আপনার হাজবেন্ডের সাথে, হইতে পারে আপনার বোনের সাথে, ভাইয়ের সাথে, ইভেন কোনো বন্ধুর সাথেও। ফ্রেন্ডশিপ ডাবলস জয় মানে হ্যাপিনেসটাকে ডাবল করে দেয়, কাট অফ গ্রিভ ইন হাফ মানে আপনার কষ্টটাকে লাঘব করে দেয়, অর্ধেক করে দেয়। তার মানে গুড রিলেশনশিপ আপনার যে কোনো রোগের একটা সেরা ঔষধ। দ্য রিসার্চ ট্রুথ, স্ট্রংগেস্ট রিলেশনশিপ 50% ইনক্রিজ লাইকলিহুড অফ সার্ভাইভাল অ্যান্ড লনলিনেস ইকুইভ্যালেন্ট টু স্মোকিং 15 সিগারেটস পার ডে। তার মানে হচ্ছে আপনার স্ট্রং রিলেশনশিপ, ভালো রিলেশনশিপ কি আমার
বেঁচে থাকার সার্ভাইভাল মেকানিজমকে স্ট্রং করে, তার মানে ভালো সম্পর্ক ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আর লোনলিনেস, এইটা একটা রিসার্চে খুবই ইন্টারেস্টিং একটা ইয়ে আসছে যে লোনলিনেস ইকুইভ্যালেন্ট টু স্মোকিং 15 সিগারেটস পার ডে। প্রতিদিন 15টা সিগারেট খেলে, 15টা সিগারেট কিন্তু কম না, অনেক চেইন স্মোকাররাও মনে হয় দিনে 15টা সিগারেট খায় না। তো 15টা সিগারেট খেলে আপনার শরীরে যেই পরিমাণ ক্ষতি হবে, আপনি যদি লোনলি ফিল করেন আপনার শরীরে সেম লেভেলের ক্ষতি হয়, রিসার্চ বলতেছে। তার মানে বুঝতে পারছি যে আমরা একা থাকাটা, এবং পৃথিবীতে বহু মানুষ এখন একা একদম, মানে একা মানে কি তার আসলে কথা বলার মতো এরকম মানুষ নেই পৃথিবীর বড় বড় দেশগুলোতে। সফল দেশগুলো, এই যে জাপান পৃথিবীর অন্যতম অর্থনৈতিক সফল দেশ, কিন্তু হ্যাপিনেসের দিক থেকে যদি চিন্তা করেন, তারা সুইসাইডাল টেন্ডেন্সির দিক থেকে পৃথিবীর অষ্টম কান্ট্রি, মানে পৃথিবীর 8 নম্বর কান্ট্রি যারা সবচেয়ে বেশি সুইসাইড করে, জাপান। এই দেশের অনেক মানুষ লোনলি ফিল করে, এবং সারা পৃথিবীতেই দেখবেন লোনলিনেস এখন এমন একটা রোগ, এবং এইটা শুধু মানসিক না, এটা শারীরিকভাবে আপনাকে ভেঙে ফেলে। শারীরিকভাবে ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন, ধরেন একটা মানুষ যখন রিটায়ার করার পরে এই মানুষগুলো দেখবেন খুবই দ্রুত শারীরিকভাবে, এটা আমাদের বাবা মায়ের ক্ষেত্রে বা আমাদের চাচা বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায়ই খেয়াল করি। উনি যখন চাকরি করতো অনেক অ্যাক্টিভ ছিল, উনি হেলদি ছিল, চাকরিটা ছেড়ে দেওয়ার 6 মাসের মধ্যে বিছানায় পড়ে যায় এরকম। কারণ কি? তখন উনি একা হয়ে যায়। যতদিন জব করছে বা রিটায়ার করার আগ পর্যন্ত উনি অফিসে কলিগদের সাথে মিট করতো, কথা হইতো, অ্যাক্টিভিটি ছিল। কিন্তু বাড়িতে যখন উনি বসে গেছে তখন ওনার ইন্টারাকশন কমে গেছে। আর একটা রিটায়ার্ড বা বৃদ্ধ মানুষের সাথে সময় কাটাইতে কেউ পছন্দ করে না। উনি হয়তো চায়ের দোকানে কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ নামাজ পড়ে এইখানে, কিন্তু ওনাকে কেউ আর প্রায়োরিটি দেয় না। তখন উনি, আমরা হয়তো কখনো নাতি নাতনি থাকলে তাদের সাথে খেলাধুলা করে একটা নির্দিষ্ট সময়। আর এখনকার এমন একটা সময় আসছে, খেয়াল করে দেখেন, বৃদ্ধ মানুষের কথা চিন্তা করেন, এবং ওরকম বৃদ্ধ কিন্তু সামনের দিকে আমরাও হব। যেটা হয় দেখবেন যে এখন তো বাচ্চাদের ব্যাপারে আমরা এত বেশি কনসাস, তাদেরকে বইয়ের মানে বোঝা আমরা ধরাই দিছি। তার মানে 8টা 10টা বই পড়তে হয়, তারপরে গল্পের বই পড়া লাগে, তার নাচ টিচার থাকে, গানের টিচার থাকে, ড্রয়িং এর টিচার থাকে, বাচ্চাদের তো সারাদিন টিচার দিয়ে আমরা ঘিরে রাখছি। এখন একটা ঘরে যদি আপনার দাদা দাদি বা নানা নানি, আগের যে গ্র্যান্ড মাম বা গ্র্যান্ড প্যারেন্টসরা যেভাবে বাচ্চাদের সাথে সময় কাটাইতে পারতো, এই সময়টা কিন্তু এখন বাচ্চাদের সাথে তারা কাটাইতে পারে না, কারণ বাচ্চাদেরকে আমরা পড়াশোনা বা তার জীবনে বড় হওয়ার প্রেশার দিয়ে রাখছি। বিদায় ওই দাদা দাদির সাথে খেলতে যাওয়াটাকে অনেকে সময়ের অপচয় মনে করে, হয়তো দিনে একবার দেখা হয়। তার মানে এই যে যে লনলিনেসটা, ওনাকে কিন্তু ফিজিক্যালি বা মেন্টালি তো উনি ইমোশনালি ডাউন হয়, এবং ফিজিক্যালি ওনার হার্ম হয় বিধায় উনি খুবই দ্রুত দেখবেন অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায় এই মানুষগুলো। তার মানে এই যে কানেক্টেড থাকাটা একটা এনার্জি কিন্তু, কারণ উই আর এনার্জি বিইং, প্রত্যেকটা মানুষ একটা এনার্জি, প্রত্যেকটা মানুষের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভাইব্রেশন আছে। একটা মানুষ অন্য মানুষের সাথে যখন মিশে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে, মুভমেন্ট করে, তখন একটা এনার্জি ছড়ায়। আর আপনি দেখবেন একা থাকা শুরু করেন, 7টা দিন বা 3টা দিন আপনি একা থাকেন অফিসের। ইভেন অনেক সময় খেয়াল করবেন, আপনি যখন অফিসের প্রচন্ড কাজে থাকেন, ঈদের ছুটি হয় বা পুজোর ছুটি হয়, লম্বা যখন 3 4 দিন 5 দিনের ছুটি হয়, তখন দেখবেন কেমন জানি লাগে, মানে শরীর মনে হয় ছেড়ে দিচ্ছে। সারাদিন ঘুমাইতেছেন, কতক্ষণ ঘুমাবেন, মোবাইল চাপতেছেন, এটা সেটা করতেছেন, একটা সময় দেখবেন যে শরীর ছেড়ে দেয়, শরীর আর প্রপার এনার্জিটা কাজ করে না। এজন্য লোনলিনেসটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাধি। কোয়ালিটি অফ ক্লোজ রিলেশনশিপ ম্যাটার্স মোর দেন, কোয়ালিটি রিলেশনশিপ ম্যাটার্স মোর দেন ইওর স্যালারি। অথচ খেয়াল করে দেখেন, আপনি আপনার স্যালারি বাড়ানোর জন্য কত রকমের প্রচেষ্টা, আপনি স্কিল ট্রেনিং করতেছেন, আপনি বেটার পারফরমেন্সের জন্য অফিসে এক্সট্রা আওয়ার শ্রম দিতেছেন, আপনি বই পড়তেছেন, আপনি সকালবেলা সুটেড বুটেড হয়ে বের হইতেছেন, অ্যাক্টিভ ড্রাইভ দিতেছেন যাতে আপনার স্যালারি ইনক্রিজ করে, আপনার যাতে প্রমোশন হয়। অথচ এইটার জন্য এত এফর্ট দিতেছেন যে স্যালারি একটু বাড়লে আমি একটু ভালো লাইফস্টাইল পাবো। তাহলে ভালো লাইফস্টাইল যাদের নিয়ে কাটাবেন তাদের পেছনে সময় আমরা দিতে পারছি না, আমরা স্যালারির পেছনে সময় দিতে গিয়ে। ওই যে ওইটা আমি অনেক সময় মজা করি, এরকম এই কৌতুকটা প্রায় বলি যে এক লোকের মাথার চুল পড়ে যাচ্ছে, প্রচুর চুল পড়ে প্রতিদিন। তো ডাক্তারের কাছে গেছে যে আমার তো প্রচুর চুল পড়ে যায়। তো বলতেছে তাহলে আপনি কি মনে করেন যে কেন আপনার মাথার চুল পড়ে যায়? তো উনি বলতেছে যে আমার মাথার চুল পড়ে যায় একটাই কারণ, আমি সারাক্ষণ চুল পড়া নিয়ে টেনশন করি। মানে চুল পড়ার টেনশনে চুল পড়ে যাচ্ছে, তাও তুমি উনি চুল পড়ার টেনশন কমাচ্ছে না। এখন
আপনি ভালো লাইফস্টাইলের জন্য, কেরিয়ারে আগানোর জন্য, স্যালারি বাড়ানোর জন্য অনেক ড্রাইভ দিতেছেন, কিন্তু আলটিমেটলি এগুলা দিয়ে যেটা পাবেন আপনি কিছু হয়তো আর্থিক বেনিফিট পাবেন, কিন্তু রিলেশনশিপে যে সময় দেওয়া দরকার এইটা আমরা অ্যাওয়্যারই না। এটার জন্য যে আলাদা ডেডিকেটেড প্ল্যানিং করা দরকার, আলাদা করে পুরো জিনিসটাকে মেনটেন করার একটা ব্যাপার আছে। আমরা মনে করি বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, অটো চলবে, এগুলো সব অটো তো কোনো কিছু চলে না। আপনাকে প্ল্যান করে এখানে সময় দিতে হবে, এইটা নিয়ে বেটারমেন্টের জন্য ড্রাইভ দিতে হবে। সো কোয়ালিটি অফ ক্লোজ রিলেশনশিপ ম্যাটার্স মোর দেন ইউর স্যালারি, মোর দেন ইউর এনি অ্যাচিভমেন্ট, মোর দেন ইউর পজিশনস অ্যান্ড মোর দেন ইউর সোশ্যাল স্ট্যাটাস। এই সব কিছুর চেয়ে ভ্যালুয়েবল হচ্ছে আপনার গুড কানেক্টেড হার্ট টু হার্ট সোলফুল রিলেশনশিপ। যেই জায়গাতে আমাদের ঘাটতি, রিলেশনশিপের একটা ব্যাংক্রাপসিতে আমরা ভুগতেছি। রিলেশনশিপের দিক থেকে আপনি হয়তো কোটি কোটি, ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন পৃথিবীর টপ সেলিব্রিটিগুলোর জীবন যদি আপনি রিসার্চ করেন, ইভেন আপনি যদি টপ পৃথিবীর বিজনেসম্যানদের জীবনও স্টাডি করেন, আপনি এই মুহূর্তে পৃথিবীর টপ 10 জন বিলিয়নিয়ারের নাম লিস্ট করেন, দেখবেন যে এদের অন্তত 6 থেকে 7 জনের ডিভোর্স হয়ে গেছে। আজকে চিন্তা করে দেখেন বিল গেটসের অবস্থা। তো তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে আমরা এই জায়গাটাতে সময় দিচ্ছি না। হোয়ার আপনি হয়তো ব্যবসা করে বিলিয়নিয়ার হয়ে গেছেন, চাকরি করে হয়তো সিইও হয়ে গেছেন, কিন্তু ওই জায়গাতে আপনি সময় দেওয়া, ওইখানে আপনি ভালো করেছেন, কিন্তু এই জায়গাটাতে যে সময় দেওয়া দরকার এই জায়গাটাতে আমরা ভুলে গেছি। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, ইট নট নেসেসারিলি যে ডিভোর্স মানেই খারাপ জিনিস, আমি এটা কিন্তু ডোন্ট গেট মি রং, এটা আমি বোঝানোর বা বলার চেষ্টা করছি না। আমি বলার চেষ্টা করছি যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডিভোর্স কারো কারোর জন্য যেমন সমাধান, কারো কারোর জন্য হয়তো সমস্যা, কারো কারোর জন্য ডিভোর্সটাই সমাধান। ডিভোর্স মানে যে আমি খারাপ বলতেছি ব্যাপারটা তা না। মানে এমন হইতেই পারে যে আপনার সাথে কোনোভাবেই ম্যাচ করতেছে না, খুবই টক্সিক একটা জায়গা, সেখানে হয়তো নিতে হবে। কিন্তু আমি বলতেছি যে এই জিনিসটাকে নিয়ে যে আমাদেরকে সময় দেওয়া দরকার আলাদা করে, এইটা আমরা কেউ মনে করি না। আমরা মনে করি সংসার, আমি বিয়ে করেছি, আচ্ছা এটা তো আজীবন এমনিই চলবে, বিয়ে যেহেতু করছি, কিন্তু এটার পেছনে যে আমার একটা প্ল্যান থাকা দরকার, আমাকে নির্দিষ্ট সময় দেওয়া দরকার, এটা আমরা ফিল করি না, বিধায় রিলেশনশিপটা কোয়ালিটি রিলেশন হয় না আমাদের জন্য। দ্য সিকে ফর্মুলা, কোচ কাঞ্চন ফর্মুলাটা যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে আমি একটা খুবই পাওয়ারফুল ইকুয়েশন দিয়েছি, খেয়াল করে দেখেন। এখানে আমি বলছি 1000 FBB ইজ লেস দেন 1 BFF। 1000 FBB লেস দেন 1 BFF। তার মানে কি? তার মানে হচ্ছে 1000 মানে 1000 FBB, ফেসবুক বাডি। FBB মানে এফ মানে ফেস, বি মানে বুক, আরেকটা বি মানে বাডি। 1000 ফেসবুক বন্ধুর চেয়ে 1 BFF, বিএফএফ মানে কি? বেস্ট ফ্রেন্ড ফর এভার, বেস্ট ফ্রেন্ড ফর এভার। 1000টা ফেসবুক বন্ধুর চেয়ে, ফেসবুক বাডির চেয়ে একটা বেস্ট ফ্রেন্ড যার সাথে আপনি হার্ট টু হার্ট কানেক্টেড, এইটা মোর ইম্পর্টেন্ট ইন ইয়োর লাইফ। আমরা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের পর ফলোয়ার বানানো, আরো মানুষের সাথে কানেকশন, আরো মানুষের সাথে কথা, অনেক মানুষ কমেন্ট করবে, অনেক মানুষকে দেখানো, ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি। আমি এরকম অনেকগুলো মানুষকে চিনি যারা একটা রেস্টুরেন্টে গিয়ে টেবিল ভর্তি খাবার অর্ডার দেয় অনলি ফর সে পোস্ট করে মানুষকে দেখাবে, এতগুলো খাবার সে কিন্তু খাবে না। আমি এরকম অনেকগুলো মানুষকে চিনি যারা বিভিন্ন স্পটে ঘুরতে যায় শুধুমাত্র টিকটক ভিডিও বানানোর জন্য, নিজের প্রশান্তি বা ফ্যামিলি রিলেশনশিপ বেটার করার জন্য না। আপনি দেখেন একটা মানে একটা মরিচিকার পেছনে আমরা দৌড়াচ্ছি, অথচ আপনি রিয়েল লাইফে কোনো বিপদে পড়লে আপনার ওয়ান বেস্ট ফ্রেন্ড ফর এভার আপনার জন্য দৌড়ে আসবে। ওই 1000 1 লাখ মানে তারা হয়তো দূর থেকে আপনার জন্য দুঃখই করবে। আপনার কোনো ফান্ড রাইজিং লাগবে, ইমার্জেন্সি বিপদ, এখানে পোস্ট করে দেখেন কয়টা মানুষ রাত আপনার 2টা বাজে একটা বিপদে ফোন দিলে কয়টা মানুষ আপনার জন্য দৌড়ে আসবে। ওই মানুষগুলো আপনার জীবনের মূল। আজকে যদি আমি মারা যাই, আপনি মারা যান বা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, কয়টা মানুষ আমার বিপদে দৌড়ে আসবে। ওই মানুষগুলোকে কিন্তু আমরা যথেষ্ট সময় দিতে পারি না, আমরা ডিস্ট্রাকশনের কারণে। তাহলে আপনি খেয়াল করে দেখেন রাত 2টা বাজে বিপদে পড়লে আপনার ওয়াইফ বা হাজবেন্ড বা আপনার ফ্যামিলি থেকে যদি ফোন দেওয়া হয়, কোন মানুষগুলো আপনি কল্পনা করে দেখেন যে দৌড়ে আসবে, অরিজিনালে আসবে কিনা। ইমার্জেন্সি একটা বিপদে 1 লাখ টাকা লাগবে, কয়টা মানুষ আপনাকে, ওই মানুষগুলো আপনার জীবনে ওরকম যদি একটা মানুষও থাকে, তাকে গুরুত্ব দেন, তাকে ওই রিলেশনটাকে আমরা গড়ে তুলি, যেই জায়গাটাতে আমাদের আসলে বড় পরিমাণে একটা গ্যাপ হইতেছে। সো ইটস নট দ্য নাম্বার অফ কানেকশন, ইজ দ্য কোয়ালিটি অফ ক্লোজনেস। কতগুলো মানুষ এরকম হার্ট টু হার্ট আপনার সাথে রিলেটেড, আপনাকে ওন করে, আপনাকে ফিল করে।
এখন কেউ কেউ হয়তো বলবেন এরকম একজনও তো আমার নাই, হয় এরকম না থাকার পেছনে মূল কারণ আপনি নিজে। ডোন্ট গেট মি রং, আমরা, আপনি কষ্ট পেলেও আমি অ্যাজ এ কোচ আপনাকে এটাই বলবো, যদি এরকম একজনও আপনার লাইফে না থাকে তাহলে আপনার লাইফ ওয়ার্থলেস, আপনি আসলে এটা নিয়ে কখনো কাজই করেন নাই। আপনি যদি আপনি পড়াশোনা না করেন, স্কিল না হন, আপনি যেমন চাকরি পাবেন না, ঠিক একইভাবে রিলেশনশিপটা একটা স্কিল, এটার পেছনে সময় দিতে হবে এবং এইটাকে যত্ন করতে হয়, তখন এটা গড়ে উঠবে। আপনি এই যত্নটা করেন না, এটা গড়ে ওঠেনি আপনার জন্য। আজকে দেখেন, সরি, যে সকল বাবা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেওয়া হয়, এই যে যে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় এটা নিয়ে আমরা সন্তানদেরকে প্রচন্ড পরিমাণে বকাঝকা করি যে বাজে সন্তান। আপনি খেয়াল করে দেখেন তো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো মানুষ হিসেবে কিন্তু জন্মায়। এই যে ভালো মানুষ হিসেবে জন্মায়, এই ভালো মানুষগুলো কিভাবে খারাপ হয়ে ওঠে? খারাপ হয়ে ওঠে আশেপাশের পরিবেশ, পরিস্থিতি, এগুলোর কারণে। তার মানে ঘটনা যেটা দাঁড়াচ্ছে, এই যে যে সন্তানটা আজকে এরকম হয়েছে, বাবা মার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, এটার অন্যতম কারণ কিন্তু বাবা মা নিজেরাই। ট্রুলি, আজকে যেই বাবাটা বা মাটা বৃদ্ধাশ্রমে আছে, এইটার পেছনে প্রথম দায়ী তারা নিজেরা, তারপরে তার সন্তানরা দায়ী। কারণ এই সন্তানটা পৃথিবীতে যখন আসছে সে এগুলো কিছুই বুঝতো না, আমরা তাদেরকে শিখাইছি। আমি দেখি এরকম অনেক বাবা মায়েদেরকে, তারা যখন সন্তানের জন্য ওই বক্সে করে টিফিন দিয়ে দেয়, বাচ্চাকে বলে দেয় এই টিফিন কারোর সাথে শেয়ার করবা না, এই টিফিনটা কারোর সাথে শেয়ার করবা না, এই যে যে বলে দেওয়া হইলো, এই সন্তানটাই বড় হয়ে আপনার সাথে তার খাবারটা শেয়ার করতে চায় না। সে চিন্তা করে, ও বাবা মা তো আমারটা খেয়ে ফেলতেছে, বাবা মা আমার বাসায় কেন থাকতেছে, আমার খরচ হইতেছে। তার মানে ওদের মধ্যে যে বীজগুলা, এটা বাবা মারাই। কারণ একটা সন্তান বড় হওয়ার পেছনে 0 থেকে 7 বছর সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এই 0 থেকে 7 বছরে ওর ভিতরে যা ইনপুট দেওয়া হয়, সেই ইনপুটের ভিত্তিতে ও সারা জীবন ওয়ার্ক করে। এই 7 বছরের সময়কালীন ইনপুটগুলা কিন্তু কোনো বন্ধু বান্ধব দেয় না, বেশিরভাগ ইনপুট আমরা বাবা মায়েরা দিই। ওই ইনপুটের ভিত্তিতে ও যখন তৈরি হয়, আজকে বাচ্চারা গালি শিখে, অনেক বাচ্চারা দেখবেন গালি দেয়। এই গালি দেওয়ার অন্যতম কারণ, ওইখানে হয়তো বাবা মা নিজেরা ঝগড়া করার সময় একজন আরেকজনকে গালি দেয়, ওইখান থেকে বাচ্চাটা গালিটা শিখে গেছে। এখন বাচ্চা গালি দেওয়ার পর বাবা মা পিটায়, হ্যাঁ গালি দাও কেন। এই বাবা মায়েরা সারাক্ষণ ফোন চাপতে থাকে, স্ক্রল করতেছে, বাচ্চা ফোন ধরলে এই তুমি ফোন ধরছো কেন, হ্যাঁ তোমাকে না এতবার নিষেধ করছি, তুমি কেন শোনো না। তো বাচ্চা দেখতেছে যে অবাক ঘটনা, ও তো একটা ছোট্ট ব্রেইন, ওর সফটওয়্যারটা অনেক ছোট, যে আব্বু আর আম্মু সারাদিন মোবাইল চাপতেছে, একই জিনিস আমি করলে আমাকে কেন মারতেছে, ওইটার কোনো রিজন খুঁজে পায় না, ও এলোমেলো হয়ে যায়। ও সারাক্ষণ একটা চিন্তা করে দেখেন, ছোট একটা সফটওয়্যার, ছোট্ট একটা ব্রেন, এতটুকু একটা মানুষ, ওর ব্রেনে এখনো কিছু নাই, ও সব দেখে উল্টাপাল্টা, যে আমার এইটা করতে গেলে বাধা, ওইটা করলে, সেম কাজগুলো তারা করলে কেন বাধা না, তারা সারাক্ষণই মোবাইল চাপতেছে। মানে জিনিসটা বুঝতে পারছি আমরা, যে আমরা আসলে এই জিনিসগুলো, আমরা আইসক্রিম খাইতেছি বাচ্চাকে বলতেছি খাওয়া যাবে না, আমরা চকলেট খাইতেছি বাচ্চাকে বলতেছি খাওয়া যাবে না, আমরা খাইতেছি মাছ মাংস চর্বি তেল বা ইচ্ছা মতো প্লেট ভর্তি ভাত, আর বাচ্চাকে বলতেছি তুমি শাকসবজি খাও। এটা হবে না তো। আমরা সারাক্ষণ ডিভাইস বা টেলিভিশন দেখতেছি, ও দেখতে চাইলে আমরা, ও কার্টুন দেখতে চাইলে আমরা ওকে বকাঝকা করতেছি। কিন্তু মানে আমাদের থেকেই তো কমিউনিকেশন গুলা যায়। তার মানে আমরা এই যে যে আমাদের রিলেশনশিপের ঘাটতিগুলা, এটা আমরা তৈরি করছি। প্রথম এই জিনিসটা অ্যাওয়্যার হওয়া, নোটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন আপনার দিকে আঙুলটা তুলছি, কারণ আপনি ঠিক হলে, এগুলো নিয়ে ওয়ার্ক করা শুরু করলে, একটা সময় পরে দেখবেন যে আপনি যেরকম রিলেশনশিপ চান, ওরকম রিলেশনগুলো আপনার সাথে গড়ে উঠবে। এবং আমরা আরো ক্লাসের ডিপে যখন যাব, তখন এই ফর্মুলাগুলো আপনি দেখতে পাবেন। কোচ কাঞ্চনস মিরর, আমরা কি বলছি, ইউ ক্যান হ্যাভ আ মিলিয়ন্স অফ ফলোয়ার্স অ্যান্ড স্টিল ডাই অ্যালোন। আপনি সেলিব্রিটিদের কথা যদি চিন্তা করে দেখেন, এরকম আমি কারো নাম বলছি না, আপনারা এরকম অনেককে চিনেন, যারা আসলে পৃথিবীতে লক্ষ লক্ষ তাদের ফ্যান ফলোয়ার, কিন্তু তারা ব্যক্তিগত জীবনে অনেক একা। কারণ ব্যক্তিগত জীবনে তার কোনো রিলেশনশিপ সে মেনটেন করে না। সে হয়তো গান বাজনা করতো, ওইটার দিকেই ফোকাস করছে। সে হয়তো অভিনয় করতো, অভিনয়ের দিকেই ফোকাস করছে। সে হয়তো লেখালেখি করতো, ওই দিকেই ফোকাস করছে। বিধায় রিলেশনশিপ গুলো, ক্লোজ রিলেশনশিপ, তার সন্তান তার সাথে থাকে না, ওয়াইফ তার সাথে থাকে না, সব দূরে দূরে, সে একা হয়তো একটা ঘরে মারা যাচ্ছে। এরকম অনেক ঘটনা আপনি ইন্টারনেটে খুঁজলে, বা ইভেন আপনাদের লাইফে যদি খোঁজেন, আমাদের দেশেরও আছে, ইন্টারন্যাশনাল অনেক বড় বড় সেলিব্রিটিদের আপনি গল্প যদি খুঁজেন, আপনি দেখবেন যে এরকম ঘটনা প্রত্যেকের সাথে আছে, যে একা হয়ে যাচ্ছে তারা। ইউ ক্যান হ্যাভ মিলিয়ন্স অফ ফলোয়ার্স, স্টিল ইউ ডাই অ্যালোন। এটা তো আমরা নিশ্চয়ই কেউ চাই না। Or you can have 3 true friends and live forever in their hearts.
চুজ ওয়াইজলি। তার মানে ভালো বন্ধু, ভালো অ্যাসোসিয়েশন আপনাদের বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার হয়তো মিলিয়নস অফ ফলোয়ার নাই, এটা নিয়ে আপনি খুব রিগ্রেট, খুবই দুঃখ যে আমার কোচ কাঞ্চনের মতো 3 লাখ ফলোয়ার নাই, এটা নাই, আমার জীবনে অনেক কিছুই নাই। হোয়ারাজ আপনার হয়তো 3টা জিগারদার টুকরা আছে, খুব মনের মতো ফ্রেন্ড আছে, যাদের সাথে মন খুলে আপনি নিজের কথা বলতে পারেন, যারা আপনার বিপদে সবার আগে দৌড়ে আসে। ডাক দেওয়া মাত্র, রাত 12টা হোক 1টা হোক, ফোন দেওয়া মাত্র, মেসেজ দেওয়া মাত্র দৌড়ে চলে আসবে। আপনার পছন্দ, আপনার ভালো লাগা খারাপ লাগার ইমোশনে তারা খুব অ্যালাইন। তার মানে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী। রিলেশনাল ব্যাংক্রাপসি আপনার মধ্যে নাই। চুজ ওয়াইজলি। এজন্য ভালো বন্ধু চুজ করা এবং তাদের সাথে রিলেশন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি যদি এক্সাম্পল দিই, যে আমার একটা বন্ধু ছিল, আপনারা জানেন, আল আমিন নামে। সো আমার একদম ছোটবেলা থেকে, একদম মানে বাল্যবেলার বন্ধু, শৈশবের বন্ধু আর কি। সো ও, আপনারা জানেন যে একটা আনএক্সপেক্টেড ভাবে ও হঠাৎ করে মারা যায়। এবং আমি তখন খুব আর্থিকভাবে চরম সমস্যা, আমার নামে মামলা টামলা এগুলো থাকার কারণে আমি আর ওকে, ওর লাশও দেখতে যেতে পারিনি। আমার যে ক্যাশ মেশিন বইটা আপনারা পড়েছেন, অনেকে হয়তো পড়েছেন, ক্যাশ মেশিন বইটা আমি ওর নামে উৎসর্গ করেছি। এবং আমি সবার কাছে দোয়া চেয়েছি যে এই বইটা পড়ে কেউ উপকৃত হলে আমার জন্য না, আমার এই বন্ধুটার জন্য দোয়া করবেন। সো এই ঘটনাটা আমি অ্যাজ এ এক্সাম্পল এই জন্য দিচ্ছি, দেখেন আলামিন কিন্তু এখন পৃথিবীতে নাই, ও কিন্তু পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আমি ওর বন্ধু হিসেবে পৃথিবীতে বেঁচে আছি। এবং আমি যতটুকু পারছি, আমি বলবো না যে আমি খুবই ফেরেস্তা টাইপের মানুষ, কোনো ভুল ত্রুটি নাই আমার জীবনে, অবশ্যই আছে, কিন্তু আমি অ্যাটলিস্ট চিন্তা করি যে মানুষের জীবনে ভালো ইম্প্যাক্টফুল কাজ করতেছি, কিছু মানুষের দোয়া পাওয়ার মতো কাজ আমি করতেছি। মজাটা যেখানে, আমার সাথে গত সপ্তাহে আমার একজন ব্রেভ মেম্বারের সাথে কথা হলো। তো কথা বলার পরে বলল যে ওনারা হলো রুকাইয়া নিয়ে কাজ করে, ওনাদের যে রাকি, উনি আবার আমাকে চিনে, এবং আমাকে চিনে আমার বই পুস্তক পড়ার কারণে, আমার বন্ধুকেও চিনে। পরে বলল, স্যার মানে ওই রাকি দেখলাম যে আপনার ব্যাপার, উনি যেহেতু ব্রেভ মেম্বার, তো উনি তো আমাকে ভালো, আমার সাথে আছে। আর রাকি যিনি, উনি আমার ব্রেভ মেম্বার না, উনি এমনিতেই চিনে, আমার বই পুস্তক পড়ে। তো উনি কিন্তু এই আলামিনের কথাটা জানে, এবং বলল, স্যার একদিন দেখতেছি আমাদের ওই রাকি আপনার জন্য দোয়া করতেছে এবং আপনার ওই বন্ধুর জন্য দোয়া করতেছে। দেখেন জিনিসটা কত পাওয়ারফুল। আমাদের অনেক পার্টিসিপেন্ট কোচকাঞ্চন একাডেমির বা আমাদের চিপ প্রোগ্রামের, তারা আমার এই বন্ধু আলামিনের জন্য, আমি অনেক জায়গায় দেখেছি এতিমখানায় তাদের খাওয়া দাওয়ার আয়োজন করছে, মাদ্রাসায় প্রোগ্রাম করছে, কোরআন খতম করছে, অনেক জায়গাতে এই বই পড়ার পর থেকে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু প্রত্যেকে অন্তত ওর জন্য কিছু না কিছু দান খয়রাত, একটা মিলাদ মাহফিল হোক, বা যেগুলো ধর্মীয়ভাবে বৈধ বা মৃত মানুষের জন্য করা হয়। তো ওই আমাদের ওই ব্রেভ মেম্বার আমাকে একটা দারুণ কথা দেখেন বলল, স্যার দেখেন ভালো বন্ধু থাকাটা কত বড় গুরুত্বপূর্ণ, এটা শুধু এই পৃথিবীতে না, পরের জন্মেও কাজ করে। দেখেন আলামিন ভাই কিন্তু পৃথিবীতে নাই, কিন্তু আলামিন ভাই আপনার বন্ধু ছিল বিধায় আমরা সবাই কিন্তু তার জন্য এখনো দোয়া করি, অনেকে অনেক জায়গায় অনেক কিছু আয়োজন করে তার জন্য। আমি এইটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে ভালো বন্ধু, দেখেন ও, আমি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম, এবং আমরা একদম বলা চলে ওর বিপদে আমার দূরে আসা, আমার যে কোনো বিপদে সব সময় আমাকে সাপোর্ট। ইভেন আমি শুরুর দিকে ঢাকায় আসার পর ঢাকা শহরও চিনতাম না, ও আমাকে চিনাইছে, ঢাকার অলিগলি, কোথা থেকে রিক্সা নিতে হয়, কোথায় কি পাওয়া যায় না, সবকিছু। তো এই যে ভালো রিলেশনশিপটা আপনাকে এই জীবনে না, পরের জীবনেও বেনিফিট, যারা পরকালে বিলিভ করেন। তার মানে একটা ভালো বন্ধু যদি রেখে যান, সে আপনার জন্য দোয়া করবে, তার থ্রুতে অনেক মানুষের দোয়ার উসিলা, মানে একটা সদগায়ে জারিয়ার মতো হবে। তার মানে চুজ ওয়াইজলি রিলেশনশিপ তৈরি করা, এবং ভালো মানুষের সাথে, খারাপ মানুষের সাথে রিলেশন করলে কি হবে, আপনি খারাপ অভ্যাস তৈরি হবে, এবং ওই বদদোয়া বলেন আর ওই খারাপ অভ্যাসের যে ব্যাড রেজাল্ট, এটা মরার পর পর্যন্ত আপনার জন্য কাজ করবে। এজন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ক্লোজ রিলেশন, ভালো অ্যাসোসিয়েশন, বিকজ ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েশন। আপনি যেই ধরনের মানুষগুলোর সাথে জীবন কাটাবেন, আপনি সেই ধরনের হয়ে উঠবেন। জিম রনের একটা কথা, আই হোপ আপনারা জানেন, আমি অলওয়েজ বলি, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি হচ্ছেন সেই 5 জনের গড় যাদের সাথে আপনি বেশিরভাগ সময় কাটান। আপনি যদি ফ্রাস্ট্রেটেড মানুষগুলোর সাথে বেশি সময় কাটান, আপনি দেখবেন নিজেও অটোমেটিক্যালি ফ্রাস্ট্রেটেড। এই যে এটা আমি মজা করে বলি যে আপনি যদি বিবাহিতাদের সাথে, মানে বিবাহিতদের সাথে, কেউ যদি কোনো যদি অবিবাহিত কাটায়, দেখবেন উনি দ্রুত বিয়ে করে ফেলে। কেউ যদি সিগারেট খায় বা নেশাখোরদের সাথে সময় কাটায়, সে দেখবেন নিজের অজান্তে, ইভেন আমরা যারা মানে আমাদের মধ্যে যারা সিগারেট খায়, তাদের অন্যতম কারণ কিন্তু অ্যাসোসিয়েশন। ওর বন্ধু বান্ধব কয়েকজন খাইতো, ওরে 1-2 টান দিতে দিছে, এরপর অভ্যস্ত হয়ে গেছে, উঠছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু এই রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশন থেকে আসে। এজন্য
চুজ ওয়াইজলি, আমি কোন মানুষটার সাথে চলবো, ওই মানুষটা হ্যাপি কিনা, ওই মানুষটা পজিটিভ মাইন্ডের কিনা, যার কাছে গেলে আমার ভাল লাগবে, একটা এনার্জি পাবো, একটা ইন্সপাইরেশন পাবো। কারণ পৃথিবীতে বেশিরভাগ মানুষ এখন ফ্রাস্ট্রেটেড। আপনি যদি আরো ফ্রাস্ট্রেটেড মানুষের সাথে ঘোরাফেরা করেন, আপনি কিন্তু নিজে একটা আনহ্যাপিনেসের মধ্যে, একটা মানে টক্সিসিটির মধ্যে জড়ায় পড়বেন। সো রিলেশনশিপ কিলার্স, দ্য ইনভিজিবল অ্যাসাসিনস, গুপ্ত ঘাতক, রিলেশনশিপ নষ্ট করে এরকম তিনটা গুপ্ত ঘাতক আছে। এই তিনটা গুপ্ত ঘাতকের আমি নিয়ে এখন কথা বলবো। গুপ্ত ঘাতক তিনটা কি? কিলার নাম্বার 1, টাইম পভার্টি। টাইম পভার্টি অর্থাৎ সময়ের অভাব। এখনকার পৃথিবীতে ওই যে রবীন্দ্রনাথের একটা কথা ছিল যে আমরা সময়ের সমুদ্রে বাস করি, বাট নিজেদের জন্য আমাদের কোনো সময় নাই। তাহলে সময়ের সমুদ্রে সবার জন্যই 24 ঘন্টা। তাহলে সময় নাই বলতে এই কথাটাই ভুল, আসলে প্রায়োরিটি নাই। রিলেশনশিপটা যে আপনার জীবনের নাম্বার 1 প্রায়োরিটি হওয়ার কথা, এইটাকে আপনি লাগছেন যে সকল কাজ, টাকা পয়সা কামায় নেই, অ্যাচিভমেন্ট হয়ে নেই, কেরিয়ারে বড় জায়গায় যাইয়ে নেই, পড়াশোনা করে নেই, সব ঠিকঠাক হইলে রিলেশনশিপ অটো ঠিক হবে। অ্যাবসলুটলি রং। এই একটা কনসেপ্টে আমরা সবাই ধরা খাচ্ছি। ইউ আর অ্যাবসলুটলি রং। আপনি ভাবতেছেন যে অনেক টাকা হলে ভালো রিলেশন হয়ে যাবে। নো, কোনোদিন এটা সম্ভব হবে না। টাকা হতে হতে দেখবেন সব রিলেশন শেষ। যেদিন টাকা কামাই আপনি রিলেশনশিপ করতে গেছেন, দেখবেন ইমোশনালি সবাই ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার টাকার জন্য কিছু মানুষ আপনাকে ক্লোজলি মিশবে, হয়তো হয় হয় করবে আপনার সাথে, কিন্তু আপনি দেখবেন ইমোশনাল কানেক্টেড মানুষগুলো আপনার থেকে অনেক দূরে সরে গেছে। তো দিস ইজ দ্য টাইম পভার্টি। টাইম পভার্টি বলতে আমরা মনে করতেছি যে আমার আসলে টাইম নাই, আসলে আপনার প্রায়োরিটি নাই। তাহলে আপনার জীবনের রিলেশনশিপটা হোক একটা অন্যতম প্রায়োরিটির নাম। এখন এটাকে যখন আপনি প্রায়োরিটি না দিবেন, তখন কি হবে? লেস টাইম উইথ ফ্যামিলি। ফ্যামিলির জন্য আমি দিন শেষে বহু সাকসেসফুল মানুষের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, সবার একটা জায়গায় গ্যাপ ফ্যামিলিতে। স্যার, ফ্যামিলিকে দেওয়ার মতো টাইম পাই না। ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, কেন টাইম পাবেন না ভাই? আপনি দিচ্ছেন না, টাইম আছে, আপনি মনে করতেছেন এটা না দিলেও হয়। ওয়ার্ক কনজিউম 60+ আওয়ার্স পার উইক। কাজের পেছনে অন অ্যাভারেজ 60 to 80 আওয়ার্স উইক আমরা কাজ করছি। কোয়ালিটি টাইম বিকামস 15 মিনিট গিল্ড সেশন। কোয়ালিটি টাইমের নামে আমরা ফ্যামিলি থেকে দিচ্ছি কি 15 মিনিট গিল্ড, মানে একটু সময় না দিলে কেমন দেখা যায়, ওই আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তোমরা বাজার করে নিও, তোমরা শপিং করে নিও। আচ্ছা, বাচ্চার জন্মদিন, আমি রাতে একটা ভালো গিফট নিয়ে আসবো না, আমার ইমার্জেন্সি মিটিং, আমার একটু থাইল্যান্ড যেতে হবে, আমি থাইল্যান্ড থেকে ওর জন্য গিফট নিয়ে আসবো না। এইটা কি বাচ্চা চায়? থাইল্যান্ড থেকে গিফট নিয়ে আসা, বা আপনি টাকা দিয়ে দিলেন তোমরা কেনাকাটা করে নিও, সে আপনার সময়টা চায়। এই জায়গাতে গ্যাপ। তার মানে এই জায়গায় আমরা প্রপার প্রায়োরিটি সেট আপটা আমরা করতে পারছি না। কিলার নাম্বার 2, শ্যালো ইন্টারাকশনস। নো রিয়েল ভালনারেবল কনভারসেশন। সারফেস লেভেল চেক ইনস, হাউ আর ইউ, ফাইন, অ্যাফ্রেড টু গো ডিপ, অ্যাফ্রেড টু বি সিন। তার মানে শ্যালো ইন্টারাকশন। আমাদের ইন্টারাকশনে দোস্ত কি অবস্থা, কেমন আছো, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, শেষ। মানে ডিপে ঢোকা, ওর লাইফের প্রবলেম এগুলো নিয়ে ডিফিকাল্ট ডিসকাশন, এগুলোতে ঢুকে যে সমাধান করা, আমরা এগুলোতে ডিপ কোনো আলোচনা এখন যাই না। সব দোস্ত বন্ধু আসতেছে, মজা করতেছি, খাচ্ছে, ভিডিও বানাচ্ছি, ছবি দিচ্ছি, দ্যাটস ইট। পুরা রিলেশনশিপের আলোচনাগুলো শ্যালো। কেউ কারো প্রবলেমে ঢোকে না, ডিটেইল আলাপ করে না। কারো মন খারাপ থাকলে, আরে দোস্ত বাদ দে, তোর মন খারাপ করে লাভ কি, কিন্তু চেষ্টা করে না বোঝার ওর এই মন খারাপটা কেন, কি হয়েছে, আমরা কোনো সলিউশন করতে পারি কিনা। মানে কোনো প্রবলেম বা প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা, সমস্ত ইন্টারাকশন গুলো হইতেছে শ্যালো। আপনি বাসায় যাচ্ছেন, কথা বলতেছেন, শ্যালো। এই কালকের কি বাজার, এটা খাওয়া দাওয়া, এটা শ্যালো আলোচনা। একজন আরেকজনের সাথে ইমোশনালি বসে ডিপ ডিসকাশন, যেটা আপনি নিজেই খেয়াল করে দেখেন আপনার লাইফে এটা হচ্ছে কিনা। কত বছরে একটা হয়, একদমই গ্যাপ। তার মানে আমাদের ইন্টারাকশনটা ডিপার হইতেছে না। কিলার নাম্বার 3, ডিভাইস এডিকশন, অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার 1 কিলার আমি বলবো। অ্যাভারেজ পারসন 4+ আওয়ার্স অন ফোন, 4+ আওয়ার্স অন ফোন ডেইলি। প্রতিদিন 4 ঘন্টা সময় আমরা দিতেছি মোবাইল ফোনের পেছনে।
আপনি চিন্তা করে দেখেন এই 4 ঘন্টা থেকে যদি 2টা ঘন্টা বাঁচায়া 1টা ঘন্টা বাঁচিয়ে অন্তত আপনি যদি ফ্যামিলিকে বা আপনার জন্য গুরুত্বপূর্ণ রিলেশনশিপ গুলাতে দিতেন প্রতিদিন, এইটা লং রানে কোথায় চলে যেত। কিন্তু আপনি ভাবতেছেন আমি ফেসবুকে সময় দিচ্ছি মানে আমি সবাইকেই সময় দিচ্ছি। আর আপনি যখন সবাইকে সময় দিচ্ছেন আপনি মূলত কাউকেই সময় দিচ্ছেন না, কারো সাথেই আপনার ডিপ বন্ডিং তৈরি হচ্ছে না। অ্যান্ড উই আর অ্যালোন টুগেদার ইন দ্য সেম রুম। একই রুমের মধ্যে আমরা সবাই বসা একটা সারাউন্ডিংসে, বাট উই আর অ্যালোন টুগেদার। একসাথে বসে আছি, সবাই সবার ফোন নিয়ে, 5টা বন্ধু আড্ডা দিতেছে, ফোন নিয়ে কথা বলতেছে। আচ্ছা এটা, হ্যাঁ হ্যাঁ দোস্ত বল কি হয়েছে, ও আচ্ছা আচ্ছা বল, হ্যাঁ। কথা চলতেছে কিন্তু কিসে? আমি এখানে দেখেন, আমি আপনাদের এই ক্লাসটাই যদি এইভাবে করে, হ্যাঁ ঠিক আছে বুঝছেন আপনার, উই আর অ্যালোন ইন দ্য রুম টুগেদার, হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু এই আলোচনাটা মজা পাবেন না। কারণ আমি যখন এই ফোনটা চাপবো আপনি বুঝবেন যে স্যার অন্য একটা কাজে ব্যস্ত, আমাদের কোন রকম ক্লাসটা করাইতেছে। উই আর অ্যালোন টুগেদার, একসাথে অ্যালোন, এটা কেমন না একটা কনসেপ্ট। ইন দ্য সেম রুম, একই রুমে বৈশা, বাচ্চা হয়তো একটা ডিভাইস দিছেন, ও কার্টুন দেখতেছে, আর আপনি মোবাইল চাপতেছেন, ইউটিউবে ইয়া শুনতেছেন, হয়তো কোনো পডকাস্ট শুনতেছেন, আপনার ওয়াইফ হয়তো গান শুনতেছে বা সিনেমা দেখতেছে অথবা সিরিয়াল দেখতেছে, দ্যাটস ইট। এক রুমে বসা, কিন্তু কারোর সাথে কারো যোগাযোগ নাই। মানে একই রুমে বসা থাকার পরেও দিনের পর দিন আমাদের মধ্যে আলাস্কা টু নিউজিল্যান্ডের দূরত্ব, একসাথেই থাকছি, একসাথেই ঘুমাইতেছি, কিন্তু আমরা আমাদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করছি না। আমরা এখানে বসা, আমরা ইন্টারাকশন করতেছি দূরের ফেসবুকের টিকটকের বন্ধুদের সাথে, মেসেজিং চ্যাটিং, এগুলা দিয়ে চ্যাটিং করতে করতে আমি হেসে উঠতেছি, পাশে দেখা এই তুমি হাসতেছো কেন, আরে মজার একটা ঘটনা ঘটছেই। কিন্তু আমরা ফেস টু ফেস কানেকশন তৈরি করছি না। অ্যান্ড প্রেজেন্ট ফিজিক্যালি অ্যাবসেন্ট ইমোশনালি, আমরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকতেছি, ইমোশনালি পুরোপুরি অ্যাবসেন্ট। যার কারণে আমি যেটা মেনটেন করি আমার রুমে, আপনি দেখবেন যে আসলে আপনি দেখবেন আমার মোবাইল, আমার ডিভাইস সব ব্যাগের ভিতরে, মানে দূরে থাকে। আমি ইন্টারাকশন, যে আমার সাথে কথা বলছে তাকে আমি টপ প্রায়োরিটি দেই, উনি যাতে ফিল করে ওনাকে আমি গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে আমার সামনে উনি বসা, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ওনাকে হ্যাপি করা, এন্টারটেইন করা, ওনার সাথে কথা বলা। এই ডিভাইস ডিস্ট্রাকশনে আমাদের বা এডিকশনের কারণে আমরা নিজেরাও জানি না, আমরা দিনে যতবার মোবাইল ফোনটা হাতে নেই ততবার আমি আমার বাচ্চাকেও কুলে নেই না, যতবার মোবাইল ফোনটা হাতে নেই ততবার আমি রিলেশনশিপের যত্ন করার কথা চিন্তাও করি না। এইভাবেই মূলত আমরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকার পরও ইমোশনালি আমরা এমন একটা দূরত্বে চলে যাচ্ছি, এরপরে আমি শত চেষ্টা করেও আর এই রিলেশনশিপ আগের জায়গায় আনতে পারতেছি না। এরিক ক্লিনেনবার্গস রিসার্চ, একটা দারুণ রিসার্চ করেছিলেন উনি। রিসার্চের একটা মানে সামারি লাইন বলেছেন, এখানে বলছেন দ্য গ্রেটার দ্য প্রপোর্শন অফ অনলাইন ইন্টারাকশন ভার্সেস ফেস টু ফেস, দ্য লনলিয়ার ইউ আর। আপনি যত বেশি ইন্টারনেট রিলেটেড ইন্টারাকশনে যাবেন, ফেস টু ফেস ইন্টারাকশন যত কমবে আপনার, তত আপনি লনলিয়ার ফিল করা শুরু করবেন। কারণ আপনি ফেসবুকে ঢোকার পরে দেখবেন যে সবাই ঘুরতেছে ফিরতেছে, এটা করতেছে এটা করতেছে, আমি কি করতেছি, আমি বসে বসে খালি তাদেরটা দেখতেছি। একটা সময় এই কারণেই আপনি লোনলি ফিল করবেন। যত বেশি অনলাইন ইন্টারাকশন, বেশি ফেস টু ফেসের তুলনায়, তত বেশি লোনলি হচ্ছেন আপনি। কি ভয়াবহ কথা না? চিন্তা করে দেখেন তো। এবং আমরা আমাদের লোনলিনেস নিজেরাই ক্রিয়েট করতেছি, নিজেরাই এটা তৈরি করতেছি। এরপরে এটা যখন ভয়ানক আকার ধারণ করতেছে তখন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি অ্যাংজাইটিতে ভুগতেছি, আমি সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডারে চলে যাচ্ছি, বিকজ আমি লোনলি, আমি ভালো ফিল করতেছি না। কেমন জানি একটা ইনার এমটিনেস। এবং ইউএস এর একটা রিসার্চে দেখা গেছে ওইখানে 37%, মানে 3 জনের মধ্যে একজন ইনার এমটিনেসে ভোগে। মানে কি পরিমাণ ব্যাংক্রাপসি রিলেশনাল, চিন্তা করে দেখেন। জন গটম্যান একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং একজন গ্রেটেস্ট রিসার্চার, উনি বলছেন উনি রিলেশনশিপ টিকবে নাকি এটা ফ্লারিশ করবে 94% টাইম, অর্থাৎ উনি 100টা কাপলকে দেখে বলে দিতে পারবে যে কার রিলেশনটা টিকবে আর কার রিলেশনটা টিকবে না। এবং উনি 94% টাইম অ্যাকুরেট থাকে এখানে, মানে 94টা ক্ষেত্রে ওনারটা সাকসেসফুলি ওনার আহ, যেটা উনি ভবিষ্যৎবাণী করে এটা ফলে যায় আর কি। আফটার স্টাডিং 3000 প্লাস কাপলস, গটম্যান ডিসকভার দ্য 4 ফায়ার্স। অর্থাৎ 3000 প্লাস কাপলসকে নিয়ে উনি দিনের পর দিন রিসার্চ করেছেন, স্টাডি করেছেন। স্টাডি করার পর উনি 4টা ফায়ার্স বা 4টা আগুন বা 4টা
জিনিসকে উনি এলিমেন্টকে উনি আইডেন্টিফাই করেছেন যেগুলোর কারণে ডিভোর্স হয়, যেগুলোর কারণে রিলেশনশিপ ভেঙে যায় এবং রিলেশনশিপটা অপটিমাল লেভেলে ফ্লাউরিশ করে না। ওই 4টা জিনিস কি কি আমরা দেখবো। নাম্বার 1 ক্রিটিসিজম, সমালোচনা। নাম্বার 2 কন্টেম্প, মানে তাচ্ছিল্য করা। নাম্বার 3 ডিফেন্সিভনেস। নাম্বার 4 স্টোন ওয়ালিং। এই 4টা জিনিসের কারণে আলটিমেটলি আমাদের বিশাল একটা গ্যাপ তৈরি হয়। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের রিলেশনশিপের প্রবলেমগুলো কিন্তু বড় বড় কোনো জিনিসের কারণে হয় না, এগুলো সবগুলো হয় ছোট্ট ছোট্ট সিলি 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 টপিকের কারণে। এবং এই 4টা জিনিস বুঝলে আপনি বুঝবেন যে ঝামেলাটা কোত্থেকে তৈরি হচ্ছে। নাম্বার 1, ফায়ার নাম্বার 1, এই আগুনে পুড়ে আমাদের সম্পর্কগুলো শেষ হয়, সেটা হলো ক্রিটিসিজম বা সমালোচনা। এটা কি ব্যক্তির চরিত্রে আঘাত করা, আচরণে নয়, তুমি খারাপ টাইপ আঘাত। ক্রিটিসিজমটা মানে হলো যখন একজন কোনো একটা ভুল করে, আমরা কাজটার দিকে ফোকাস না করে আমরা ব্যক্তিটাকে ওই ভুল দ্বারা আক্রান্ত করে ফেলি। অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই যে যে কথাটা, এটা আমরা মানি না। আমরা ঘৃণাটা পাপীকেই করি এবং পাপীকে ক্রিটিসিজম করে এমন একটা জায়গায় নিয়ে যাই পাপী আর পাপ থেকে বের হইতে পারে না। ঘৃণাটা করা উচিত পাপকে, এবং এটা ওই পাপীকে বুঝাইলে সে কিন্তু পাপ থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু আমরা এই জিনিসটা করি না, আমরা সিরিয়াস ক্রিটিসিজনে চলে যাই এবং সিরিয়াসলি ওনাকে যখন অ্যাটাক করি উনি তখন এটা বের হয়ে আসতে পারে না। দিস ইজ ক্রিটিসিজম। আমরা এগুলোর ডিটেলটা দেখবো। নাম্বার 2 ফায়ার নাম্বার 2 কন্টেম্প, তাচ্ছিল্য, ব্যঙ্গ করে, অহংকার, চোখ ঘুরানো, নিজেকে শ্রেষ্ঠ মনে করে সঙ্গীকে হেয় করে কথা বলো। আর আচ্ছা বুঝছি, তোমার ফ্যামিলিটাই এরকম, তুমি তো এরকম করবাই, ও তুমি আজকেও আবার রাগ করছো। মানে এই কথাগুলো কি তাচ্ছিল্য সুরে, মানে সে কষ্ট পাইতেছে, ও আবার কান্না, এ তোমার কান্না দেখতে দেখতে আমার বাকি জীবন যাবে, আমি বিধায় তোমার সংসার করে গেলাম। এই যে কিছু কিছু কথা যেগুলো আসলে বলা জরুরি না, কিন্তু এগুলা বলে আমরা একটা তাচ্ছিল্যর জায়গা যখন তৈরি করি তখন রিলেশনশিপের মধ্য থেকে রেসপেক্টটা আস্তে আস্তে চলে যায়। আপনি মনে রাখবেন কোনো রিলেশনশিপ একদিনে কিন্তু নষ্ট হয় না, একটা ঘটনা দিয়েও নষ্ট হয় না। দিনের পর দিন আমরা খুঁচিয়ে খুঁচিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে এটাকে নষ্ট করি, এক এক দিন একটু 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 করে একটা সময় একটা বড় একটা ফাটলে পরিণত হয় এই জায়গাটা। তো ব্যঙ্গ করা, আমার ইগো বেশি, অহংকার, আমি একটু এডুকেটেড, আমার হয়তো স্পাউস এডুকেশন কম, আমি শহরে, ওই হয়তো গ্রাম থেকে উঠে আসছে, আমার পড়াশোনা বেশি। এই যে যে ইগোর কারণে, এই যে যে কম্পারিজন, আপনি যখনই বিয়ে করে ফেলছেন বা একসাথে, তখন দুইজন সমান। এখানে আলাদা করে ইগো, আমার পড়াশোনা বেশি, আমি অমুক, আমি বুঝি ভালো, এইটা যখনই আমরা করতে চাই তখন কি হয়, একজন আরেকজনকে তাচ্ছিল্যের জায়গা থেকে দেখা মাত্র রিলেশনশিপটা একটা ডিস্টেন্সে চলে যায়। এই যে দূরত্ব, যেটা সমানে লাগোয়া ছিল, এইটা যখন ডিস্টেন্সে চলে যায়, একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, তখন আলটিমেটলি এটা থেকে রেজাল্ট বের হয় না। এন্ড নাম্বার 3 যেটা ডিফেন্সিভনেস, আত্মরক্ষামূলক আচরণ, দায় না নিয়ে অজুহাত দেয়া, পাল্টা আক্রমণ করা বা নিজেকে ভিকটিম বানানো, এইটা আমাদের রিলেশনশিপে প্রচুর পরিমাণে হয়। ডিফেন্সিভ অর্থাৎ কোনো একটা ভুল আপনিই করছেন বা আমিই করছি, আমরা বাঙালি মেন্টালিটি মানুষ যারা, আমরা এই দেশে যারা বড় হই, আমাদের কালচারাল কারণে হলেও আমরা নিজেদের দোষ কখনোই নিজেরা স্বীকার করতে চাই না। আমরা অলওয়েজ একটা ডিফেন্স দাঁড় করাই। আমাকে একটা কিছু আনতে দেওয়া হয়ে গেছিল, আমি ভুলে গেছি, আমি এটা স্বীকার করবো না যে না সরি আমার ভুল হয়েছে, আমি বলবো যে হ্যাঁ এরকম টাইমে জানালে হয়, তুমি কেন সকালবেলা আমাকে বলো নাই, হুট করে মেসেজ দিস, এটা মাথায় থাকে। এই যে ডিফেন্স মানে দায় না নিয়ে অজুহাত দেওয়া অথবা পাল্টা আক্রমণ করা। ভুল করছি আমি, আমি আবার গিয়ে আক্রমণ করতেছি। এই এরকম ঘটনাগুলো যখন ঘটতে থাকে একটা সময় এইটা একটা বড় গ্যাপে চলে যায়। ফায়ার নাম্বার 4 স্টোন ওয়ালিং, দেয়াল তুলে ফেলা, সম্পূর্ণ চুপ হয়ে যাওয়া, কথা বন্ধ করে আবেগগত ভাবে দূরে সরে যাওয়া। অনেক রিলেশনশিপ ধ্বংস করার মূল কারণ স্টোন ওয়ালিং। স্টোন ওয়ালিং জিনিসটা কি, আপনি যদি একটা উঁচু বিল্ডিং এর কথা চিন্তা করে দেখেন, এই বিল্ডিং গুলো কি হয়, স্তরে স্তরে একটা ইটের উপরে আরেকটা দাঁড়ানো থাকে, একটার পর একটা ইট গেথে 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 একটা দেয়াল তৈরি করা হয়। ঠিক স্টোন ওয়ালিং মানে হচ্ছে একটা ঘটনা ঘটলো, কিছু একটা নিয়ে মিললো না, তারপরে দুইজনই চুপ, কেউ কারোর সাথে কথাও বলতেছে না, এটা নিয়ে ডিটেল ডিসকাশন করে সলিউশনও করতেছে না। তাতে কি হয়, একটা ইটের গাঁথুনি। এরকম একবার হলো, আরেকটা ইটের গাঁথুনি হলো, আরেকটা হলো, এইভাবে একটা বিশাল দেয়াল দুইজনের সামনে দাঁড়ায় যায়। তখন কেউ কেউর চেহারা আর দেখে না, কেউ কারো ইমোশনটা আর ফিল করতে পারে না, কারণ একটা ইনভিজিবল দেয়াল, ইনভিজিবল ওয়াল এখানে দাঁড়ায় গেছে।
এটা কিভাবে দাঁড়িয়েছে? আমরা ইটের পর ইট বসিয়েই কিন্তু এই ইনভিজিবল, এটা কিন্তু ভিজিবল না, কিন্তু কেমন জানি দূরত্ব, কারো ইমোশন এখন আর কেউ বুঝি না, বাট আমরা সংসার করতেছি, চলতেছে, ডে টু ডে কথা বলতেছি, কিন্তু কারো ডিটেইল ডিসকাশন, ডিপ আলোচনাগুলা এখন আর আমাদের মধ্যে হচ্ছে না, মানে সম্পূর্ণ চুপসে যাওয়া। একটা ঘটনা করছে, আচ্ছা থাক, ও এরকমই, এই জ্ঞান জ্ঞান করবেই, ধর আমি এগুলো থেকে সাইড, আমি আমার কাজ করি, ও ওর কাজ করি। তখন কি হয়, এইটা আলাদাভাবে, মানে দুইটা নদী দুই দিকে প্রবাহিত হয়ে যায়। এটা অনেকটা আমাদের ওই যে ত্রিমোহনা, যেটা আমরা যাই না চাঁদপুরের ওইখানে, যে আমাদের মেঘনা, যমুনা বা পদ্মা নদীর পানি কারোর সাথে কেউ মিলতেছে না, বাট তিনজনই একসাথে কানেক্টেড, কারো পানি তিনজন তিন দিকে প্রবাহিত হইতেছে। তখন এই স্টোন ওয়ালিং এর মাধ্যমে, অদৃশ্য একটা দেয়ালের কারণে আমরা আলাদা আলাদা দিকে প্রবাহিত হতে থাকি। এবার আরেকটু ডিটেল যদি দেখি, যেমন ক্রিটিসিজম নাম্বার ওয়ান, যেটা ক্রিটিসিজম মানে ব্যক্তিকে আক্রমণ করা, আচরণকে নয়। সো আমরা আজকে থেকে আক্রমণ করব ব্যক্তিকে নয়, আমরা আচরণ, মানে আক্রমণ করব বা কিছু যদি বলতে হয়, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, তাকে ছোট করার জন্য না, তাচ্ছিল্য করার জন্য না, তাকে ভুল প্রমাণ করার জন্য না, আমরা তার আচরণ বা তার অ্যাকশনটাকে তুলে ধরবো, নট ব্যক্তিটাকে। যেমন আপনি যদি বলেন তুমি খারাপ, তুমি চরম খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ, এই যে যখন আপনি বলতেছেন, এটা কিন্তু ব্যক্তির ক্যারেক্টারে যাচ্ছে, তুমি খারাপ মানে তাকে আক্রমণ করা হইতেছে, ক্যারেক্টার অ্যাটাক। এইটা যখন দেয়া হয়, ওই মানুষটা মানসিকভাবে অনেক দূরে সরে যায়। কিন্তু আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে বলতে পারি যে তোমার এই ভুলটা খারাপ, এই যে তোমাকে কিছু বললে যে ভুলে যাও, এই ভুলে যাওয়া রোগটা খারাপ, তোমার উচিত এই ভুলে যাওয়ার জিনিসটা কারেকশন করার জন্য কাজ করা। তাহলে দেখেন, ব্যক্তিকে কিন্তু আক্রমণ হইতেছে না, তার একটা অ্যাক্টিভিটিকে আমরা আক্রমণ করতেছি, এবং এই অ্যাক্টিভিটিকে আমরা শুধরানোর জন্য বলতেছি, তাহলে বিহেভিয়ার ক্রিটিক হইতেছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হইতেছে। যেমন ভুল হচ্ছে, আমরা যদি বলি তুমি অলস, চরম অলস, তোমারে দিয়ে জীবনে কিছু হবে না, এই যে যখন কথাটা বলতেছি, এটা মানে কি, এটার মানে হলো আমরা তার ক্যারেক্টার অ্যাটাক করলাম, দিস ইজ ক্রিটিসিজম। আর আমরা সঠিকভাবে এটা কি বলতে পারি, আমি একটা কাজ করব আজকে বড়, তোমার আমার তুমি কি পাশে থাকতে পারবা, আমার তোমার সাহায্য দরকার। তার মানে তুমি অলস বলে আমি আসলে বলতে চাচ্ছি যে তুমি আমার কাজটা করে দাও। তাহলে এটা আমি ক্যারেক্টারে অ্যাটাক করে কেন করব? আমি বরং বলবো যে আমার এই জিনিসটা দরকার, কিন্তু এই কথাটা আমরা অ্যাটাকিং হয়ে ক্যারেক্টারে অ্যাটাক দিয়ে করতেছি। সো এই কাজটা আমরা করব না, এটা ক্রিটিসিজম। নাম্বার টু, রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেখি, স্বামী বাড়ি ফেরার পরে হাজব্যান্ড বাসায় আসছে, আসার পরে সে ফোনে স্ক্রল করতেছে, আসার পরে সারাদিন হয়তো ওয়াইফ অফেকা ছিল, আসার পরে হাজব্যান্ড আবার ফোন চাপতেছে। স্ত্রী সারাদিন একা ছিল, একটা সিনারিও চিন্তা করেন, রিয়েল লাইফ সিচুয়েশন, কথা বলতে চায়, তখন স্ত্রী কি বলল, তুমি কখনোই আমার সময় দাও না, তুমি পুরো একটা সেলফিশ। এই যে দেখেন আচরণগুলো কিভাবে, দূরত্বগুলা, এটা কিন্তু ক্যারেক্টার অ্যাটাক হইলো, তুমি কখনোই সময় দাও না, তুমি সেলফিশ। রেজাল্ট কি আসবে, স্বামীর ইগোতে হার্ট, এই ধরনের কথা যখন বলবে, আমার ইগোতে লাগবে, ইগো হার্ট হবে, অ্যান্ড ফাইট এক্সেলেটস, ফাইটটা বাড়তে থাকবে, এটা বড় হবে, হ্যাঁ তুমি আমার চেয়ে বেশি বোঝো, এটা সে, মানে এই যে তর্ক থেকে অন্যদিকে চলে গেল। এখন আসলে জিনিসটা কি ছিল, সিম্পল, আসলে সারাদিন ওয়াইফ একা ছিল, অথবা কোনো কারণে মন খারাপ, অথবা ব্যস্ত ছিল, এখন সে হাজবেন্ডের সঙ্গ চাচ্ছে, দুইজন মিলে একটা সুন্দর সময় কাটাইতে চাচ্ছে। তাহলে এটাকে সোজাই তো বলা যাচ্ছে, আমি সারাদিন তোমাকে মিস করেছি। দেখেন দুইটা অ্যাপ্রোচ খেয়াল করে দেখেন, একই জিনিসের দুইটা অ্যাপ্রোচের কারণে পুরো সিনারিও বা রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি বাসায় এলে, তোমার সাথে আমি 10 মিনিট কথা বলতে ভাল লাগে, এই যে দেখেন, এইটা কিন্তু অ্যাপিল, এটা একটা চাওয়া, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, নট ক্যারেক্টার অ্যাট্রাক্ট। তখন ফলাফল কি হইতেছে, ইমোশনাল কানেকশন রিস্টোর্ড। তখন সে ফিল করবে, আমি সারাদিন একা ছিলাম, এখন তো তুমি ফোন চালাইতেছে, এখন আমার তো ইচ্ছা হইতেছে তোমার সাথে সময়, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, দিস ইজ ইমোশনাল। এখন এইটা একদিনে হয়তো বুঝবেন না, লং রানে এই ছোট ছোট প্র্যাকটিস একটা সুন্দর রিলেশন কিন্তু গড়ে দিবে। ফায়ার নাম্বার টু, কন্টেম্পট। সেটা কি, নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ ডিভোর্স। এই তাচ্ছিল্য, মকারি করা, সার্কাজম, আই রোলিং, নেম কলিং, বিভিন্ন নামে ডাকা, খারাপভাবে অ্যাপ্রোচ করা। আই রোল মানে কি, আবার রাগ, ধরেন রাগ করছো ওয়াইফ বা হাজবেন্ড, আবার রাগ, কি অবাক ব্যাপার, রাগ বাদে তোমার তো কোনো কাজ নেই, তাই না? এই যে দেখেন, দিস ইজ আই রোলিং, মানে এমন ভাবে তার দিকে লুক দিলাম, এমন ভাবে কথাটা তাচ্ছিল্য, হয়তো উনি যে কোনো একটা কারণে খুবই মন খারাপ করেছে অথবা কষ্টে আছে, আমি এর মধ্যে এরকম একটা যখন কথা বলতেছি, সে ইমোশনালি, সে হয়তো কোনো ডিভোর্সের কথা বলে ফেলতেছে না, কিন্তু ইমোশনালি দূরে চলে যাচ্ছে। ডিভোর্সটা কখন হয়, ইমোশনাল
ডিস্টেন্স থেকেই কিন্তু আসলে ডিভোর্সের উৎপত্তি হয়। মিনিং তুমি গুরুত্ব পাওয়ার যোগ্য না। দেখেন এই যে, তার মানে যখন আমি এরকম একটা কথা বলতেছি ওর মন খারাপের পরও, তার মানে এটা কি মিনিং দিতেছে তার কাছে, যে তোমার এইসব জিনিস ন্যাকামো, তোমার এইগুলো গুরুত্ব পাওয়ার যোগ্য না। কিন্তু সঠিকভাবে আমরা অ্যাপ্রোচটা কি করতে পারতাম, আমি বুঝতে পারছি তুমি কোনো বিষয় নিয়ে কষ্ট পাইছো, আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ, বা কিছু নিয়ে মন খারাপ করছো, অথবা কিছু নিয়ে তুমি টেনশনে কান্না কান্না কেন করতেছো, বলো তো কি হয়েছে তোমার। দেখেন, একই জিনিসটাকে আমরা যখন মকারি লেভেলে নিয়ে যাচ্ছি, আই রোল করে, মানে এমন ভাবে তাচ্ছিল্য টাইপ বলতেছি, উনি কিন্তু কষ্ট পেয়ে আপনাকে আর বলবেই না তার কি হয়েছে। কিন্তু ওই মোমেন্টে আপনার সুযোগ বড় ইমোশনালি আরো কানেক্ট হওয়ার, সেটা আমরা করতে ফেল করছি। রিয়েল লাইফ এক্সাম্পল সিচুয়েশন কি, স্ত্রী রান্নায় লবণ বেশি দিয়েছে, ধরেন লবণ বেশি বা কম দিয়েছে আপনার স্ত্রী রান্নার মধ্যে, তাহলে স্বামী কি বললো, তুমি কি রান্না করতে শিখবে না জীবনও, সারা জীবন কি এরকম রান্না করেই যাবে। এই যে দেখেন, তাহলে এটা কি হইতেছে, হিমিউলিয়েশন, একটা শেম, তার মধ্যে লজ্জা ক্রিয়েট হইতেছে, তার এটা ক্যারেক্টারের উপরে অ্যাটাক হইতেছে। কিন্তু এটা অন্য অ্যাপ্রোচে কি হইতে পারে, আজ লবণ একটু বেশি হয়েছে মনে হচ্ছে বা একটু কম হয়েছে, আমরা কি একটু পানি যোগ করব, বা আমরা কি এক্সট্রা কিছু মিলাবো এটার সাথে লবণটা কম হওয়ার জন্য, রেসপেক্ট। এটা তখন হয়ে গেল একটা, ইটস এ টিম ওয়ার্ক। সেম জিনিস, ডিফারেন্ট অ্যাপ্রোচে যখন আপনি শেয়ারিং গুলো করছেন, আপনার কিন্তু রিলেশনশিপে ইফেক্টিভ একটা কাজ হয়ে যাচ্ছে। ফায়ার নাম্বার 3, ডিফেন্সিভনেস, অর্থাৎ দায় না নেওয়া। এটা আমার দোষ না, এই কাজ আমি জীবনও করি না, তোমার দোষ, তোমার প্রবলেম, কাউন্টার অ্যাটাক করতেছি আমরা, ভিকটিম মুডে চলে যাচ্ছি। ভুল, এটা ভুল কি, তখন আমরা কি বলবো, আমারও তোমারও তো ভুল আছে। ধরেন আমরা যেটা করি, আমরা ডিফেন্সিভ যখন হই, আমার কোনো একটা ভুল ধরা পড়ছে, খারাপ একটা কাজই করছি ধরেন, আমি এটাকে সুন্দর করে সরি বলে ঠিক আর করবো না, কেন আমার ভিতরে একটা এক্সটার্নাল যেটা জেনারেটর অপারেটিং সিস্টেম আছে, আমার ভিতরে একটা ইগো আছে। এটার কারণে আমি বলি, আরে তোমারও তো ভুল হয়, ভুল কি খালি আমার হয়, তুমি এরকম করো না। এই যে দেখেন, আবার এটাকে মানে আমাকে ডিফেন্স করতে গিয়ে আমি তাকে কাউন্টার অ্যাটাক করতেছি। মানে এই যে যে আমাদের রিলেশনগুলো, আমাকে আমার কাছে মনে হয় এটা একটা ফুটবল ম্যাচের মতো, মানে অ্যাটাক করছে, এবার আমাকে অ্যাটাক করে জিততে হবে, মানে কে কার গোল পোস্টে কয়টা গোল দিতে পারলাম, মানে একটা জয় পরাজয় হার জিতের মনে হয় একটা ফাইনাল ম্যাচে আমরা নেমে গেছি, আমরা এইভাবে ফাইট করি আসলে। কিন্তু আসলে এটা তো এইভাবে না, এটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা জার্নিতে আমরা যাচ্ছি, আমরা অপোনেন্ট না। আমরা এমন ভাবে ফাইট করি, একজন আরেকজন অপোনেন্ট, কে কাকে কোন কথা বলে কিভাবে এখানে জিততে পারে, এরকম একটা অ্যাপ্রোচে আমরা চলে যাই। তারপর কি বলে, আমি কি রোবট, হ্যাঁ, তুমি বললেই কি আমাকে এই কথা শুনতে হবে। এই যে দেখেন অ্যাপ্রোচ গুলো, কিন্তু সঠিক অ্যাপ্রোচ কি গো, হ্যাঁ আমি আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম, সরি, আসলে জিনিসটা আমি বুঝতে পারি না, আমার এই ভুলটা, মানে আপনি যখন ভুলটা স্বীকার করবেন, আপনার স্পাউস এত, বা আপনার যার সাথে ভুলটা হয়েছে এত খুশি হবে। দেখেন, শয়তান এবং মানুষের মধ্যে ডিফারেন্স কোনটা, শয়তান ভুল করে স্বীকার করে না। আমাদের যদি আদম আলাইহিস সালামের কথা বলেন, উনিও দেখা গেল যে নিষিদ্ধ ফল গন্ধম ফল খেয়েছিল, খাওয়ার পরে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পরে পৃথিবীতে তাকে পাঠানো হয়েছে। তার মানে মানুষ হিসেবে আপনি যদি শয়তানের চরিত্র থেকে আমরা বেরোতে চাই, আমাদের প্রথম কাজ হবে আমার ভুল স্বীকার করা, এবং ভুল স্বীকার করে এই ভুলটা, সরি বোধটা নিজের জায়গা থেকে প্রেজেন্ট করা, যেটা আমরা না করে আমরা উল্টা ডিফেন্সে চলে যাই। রিয়েল লাইফ এক্সাম্পল কি কি আছে, যেমন স্ত্রী বলল আজ বইটা আনতে ভুলে গেল, ধরেন আপনার ওয়াইফ আপনাকে একটা বই কিনে আনতে বলছে, অথবা বাজার থেকে একটা ডায়রিয়া, অথবা যে কোনো একটা জরুরি জিনিস আনতে বলছে, আপনি কাজের ব্যস্ততায় হোক যে কোনো কারণে হোক ভুলে গেছেন। এখন এটা আসার পরে, হ্যাঁ তুমি আজকে আমার বইটা আনলা না, কেমন কাজ করলা, হয়তো আপনার ওয়াইফ আপনাকে বলছে, কিন্তু আপনি কি বললেন, হ্যাঁ আমি কি ভুলে যাই, তুমি ভুলো না কোনো কিছু, তোমার কোনো ভুল নাই। এই যে দেখেন, এটা কি হয়ে গেল, ফাইটিং। মানে ও বল নিয়ে আমার দিকে অ্যাটাক দিছে, এখন আমি বল ওর পায়ে থেকে নিয়ে এবার ওর গোল পোস্টের দিকে নজর দিলাম, কে কাকে কয়টা গোল দিতে পারলাম। এটা হয়ে যেতেছে একটা ফাইটিং গেম। এমন না, বরং এটা যদি হাজবেন্ডের রেসপন্সটা এমন হয়, হ্যাঁ আমার ভুল হয়েছে, আসলে আমি ভুলে গেছিলাম কাজের চাপে, সরি, আমি এখন গিয়ে নিয়ে আসবো। যদি কাছাকাছি হয় যে নিচের দোকান থেকে আনা যায় বা পাশে, আপনি প্রয়োজনে বলেন বা গিয়ে নিয়ে আসেন, যে আমি এক কাজ করি এখন গিয়ে নিয়ে আসি। অথবা দূরের হইলে যে না, আমি কালকে পাক্কা কথা দিলাম, কালকে অবশ্যই তোমাকে এনে দিব, প্লিজ আজকের মতো। দেখেন এই যে ভুলটা আপনি নোটিস করলেন, আপনি কিন্তু ছোট হয়ে গেলেন না, এনে ছোট বড়র কিছু নেই, এনে কোনো গেম নাই, স্কোর বোর্ড না, ফিফা এখানে র্যাঙ্কিং করতেছে না যে কে নাম্বার ওয়ান, কে নাম্বার টু, কে জিতছে এই ম্যাচে, কে হারছে। এই যে প্রতিযোগিতায় আমরা, ইভেন আমাদের বাচ্চাদের নিয়েও আমরা প্রতিযোগিতা করি, যে বাচ্চা কাকে বেশি পছন্দ করে। আমাদের ফ্যামিলি রিলেটিভ আত্মীয় স্বজনের প্রথম প্রশ্ন, তোমাকে কে বেশি আদর করে বাবু বলো তো, তোমার আব্বু বেশি আদর করে না আম্মু। এই যে এগুলা টক্সিক
কোশ্চেন, এই সকল প্রশ্ন বাচ্চাদের মধ্যে কম্পারিজন তৈরি করে। মা আর বাবা কোনোদিন কম্পেয়ার করার জিনিস না, দুইটা আলাদা জিনিস। বাবার রোলটা পুরোপুরি আলাদা, মায়ের রোলটা পুরোপুরি আলাদা, এটার সাথে এটা কম্পেয়ারই হয় না। আমি কি আমার মোবাইল ফোনের সাথে আমার এইখানে পানির বোতল, এটা কম্পেয়ার চলে? পানির বোতল দিয়ে আমি পানি খাই, আর মোবাইল দিয়ে আমি ফোন কল করি, দুইটাই গুরুত্বপূর্ণ। এখন আমি চিন্তা করবো, আচ্ছা পানির অপর নাম জীবন, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এখন পানির মধ্যে পানি ঢেলে দিব মোবাইলের মধ্যে, মোবাইলের জন্য এটা জীবন না। ঠিক একইভাবে আমাদের এই জিনিসগুলো, এই টক্সিক জায়গা থেকে বের হইতে হবে যে বাচ্চা কাকে পছন্দ করে, বাচ্চা দুইজনকেই পছন্দ করে, বাচ্চারা এইটাই সবসময় করতে চায়। আমরা যুদ্ধ করে এই ডিভাইশনটা তৈরি করি যে না তুমি তোমার বাপের মতো হইছো, তুমি খালি বাপের কথা শুনো, তুমি খালি মায়ের কথা শোনো আমার। এই যে যে যুদ্ধটা, এই যুদ্ধ করে আমরা বাচ্চাদেরকে আমাদের থেকে দূরে সরাই দিই। এটা কোনো যুদ্ধ না, রিলেশনশিপ নট আ ব্যাটল, নট এ ওয়ার যেটাতে আমাদের জিততে হবে, বরং এটাতে জিততে গেলে আপনি হারবেন। যতবার আপনি এটা থেকে জিততে যাবেন ততবারই আপনি আসলে হেরে যাবেন। বরং এখানে জেতার কিছু নাই, একসাথে হাতে হাত মিলিয়ে চলা। So taking even 5% responsibility reduces 80% conflict. রিসার্চ বলতেছে আপনি যদি ভুল করে 5% টাইমও যদি রেসপন্সিবিলিটি নেন, 80% কনফ্লিক্ট কম কম হয়ে যায়। তার মানে তখন ফিল হয় আচ্ছা উনি তো ভুল স্বীকার করে, আজকে হয়তো স্বীকার করতেছে না। ভুল করে ভুল স্বীকার করা অন্যতম একটা, আমি মনে করি যে ক্যারেক্টার, গুড ক্যারেক্টারের লক্ষণ, যে না আমার এটা ভুল। অ্যাজ এ হিউম্যান ভুল আপনার হবেই, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আমরা হয়তো অনেক সময় মেজাজ ব্যালেন্স রাখতে পারবো না, অনেক সময় ইমোশনালি ইমব্যালেন্স হই, স্ট্রেস বা টেনশনে আমরা অনেক সময় ভুল করি। কিন্তু এইটা স্বীকার করাটা, আমাদের এই ইগো ফ্রি হওয়াটা খুবই জরুরি। ফায়ার নাম্বার 4, স্টোন ওয়ালিং। তার মানে কিছু একটা ঘটনা ঘটছে, দেখবেন যে যে কোনো একজন কথা বলা অফ করে দেয়, চলুক। আপনার হয়তো ওয়াইফ যদি কথা বলা অফ করে দেয়, ঠিকই আপনার ড্রেস স্ত্রী স্ত্রী করে দিচ্ছে, গুছাই দিতেছে, টেবিলে খাবার দিচ্ছে, বসে রয়েছে, কথা বলতেছে না। এটা হয় কিন্তু কথা বন্ধ, কিছু একটা ঝগড়া হয়েছে, এই বন্ধটা অনেক দূরত্বে, স্টোন, এটা কিন্তু দেয়াল তৈরি করতেছে। প্রতিদিন একটা করে ইট গাঁথতেছেন আপনি, ইটের উপরে ইট আপনি বসাচ্ছেন। সাইলেন্ট ট্রিটমেন্ট, অর্থাৎ কথা বলতেছেন না, বা এমন ভাবে খোঁচা মারা কথা একটা বাচ্চার কাছে বলতেছেন, এমন জায়গায় বলতেছেন, এমন ভাবে আচরণ করতেছেন, ওইটাও এক ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট। হিট করতেছেন বা কষ্ট দেওয়ার চেষ্টা করতেছেন, ইমোশনাল শাটডাউন। আচ্ছা বুঝছি, ও এরকমই, ওর সাথে আর আমি মনের কথা জীবনও বলবো না, বলারই দরকার নেই, ও আমার ফিলিং বোঝে না। ফিলিং ব্লক করা মানে বলতে গেলে আরেকজন আবার ব্লক করে দিচ্ছে, তুমি খালি প্যান প্যান করো, তোমার খালি ইমোশনাল কথা, এইসব বাদ দাও, জানো আমি কি টেনশনে আছে, আমার অফিস, টাকা পয়সা। মানে আমাদের মাথায় সারাক্ষণ অফিস আর টাকা পয়সা ঢোকে, তো কেরিয়ার এগুলো ঘুরে বিধে ওই সকল কথাগুলোকে আমাদের আর ভাল লাগে না। ডে ইজ লং উইথড্রোয়াল, অর্থাৎ সারা দিনের জন্য হয়তো কথাই বলতেছেন না, এবং এইটা গিয়ে ডে থেকে উইকে যায়, উইক থেকে মান্থ, মান্থ থেকে ইয়ার, একসময় সম্পর্কটা নষ্ট হয়ে যায়। যেমন আমরা যদি একটা রিয়েল লাইফ সিনারিও চিন্তা করি, উত্তর না দিয়ে হেঁটে চলে গেল, 2 দিন কথা হলো না, পার্টনার ফিলস অ্যাবান্ডনড অ্যান্ড রিজেক্টেড, কথা বললো না। এই যে হেলদি রেসপন্স কি হইতে পারে? হেলদি রেসপন্সটা হইতে পারে আপনার এখন কথা বলতে মন চাচ্ছে না, যে ঠিক আছে আমি এখন ওভারওয়েলড, আমি খুব বেশি হ্যাজার্ড ফিল করতেছি, তুমি আমারে 20টা মিনিট বা আধা ঘন্টা সময় দাও, প্রয়োজনে আমরা আধা ঘন্টা পরে রিল্যাক্স হয়ে আমরা আবার ডিটেল জিনিসটা কথা বলবো, আমরা 20 মিনিট ব্রেক নেই, তারপরে শান্তভাবে কথা বলি। হ্যাঁ, আপনার পার্টনার ওই সময় হয়তো খুব ক্রেজি, হ্যাঁ কেন আধা ঘন্টা ব্রেক, এখনই তুমি আমাকে জানাবে এখনই, আপনি তখন আবার করে কুল করে 20 মিনিট পরে আবার বা আধা ঘন্টা পরে দেখবেন যে কুল ডাউন হয়ে গেলে আলোচনাটা সুন্দর জায়গায় যাবে। সো এটা রিলেশনশিপ সেভিং স্কিল, অর্থাৎ ওই মোমেন্টে লম্বা সময়ের জন্য না, আমরা 20 মিনিট বা আধা ঘন্টা পরে আবার কনভারসেশনটা শুরু করি, তখন আস্তে আস্তে দেখবেন জিনিসটা ইজি হয়ে উঠবে। কিন্তু আমরা ওই মুহূর্তে ফাইট করে কে কয় গোল দিতে পারলো, এই এই জিতার ফাইটে যখন যাই, আলটিমেটলি আসলে ফাইট করে আমরা কিছুই, কোনো ট্রফি জিতি না, ফাইট করে আমরা ডিভোর্স নামক একটা মেডেল গলায় নিয়ে ঘুরি। এইটা যাতে আমাদের না হয়। কোচ কাঞ্চন ইন্টারভেনশন, এখানে আমার কথাটা কি ফাইনালি, এভরি রিলেশনশিপ হ্যাজ কনফ্লিক্ট। পৃথিবীর ইচ অ্যান্ড এভরি রিলেশন, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট থাকবেই। দ্য কোশ্চেন ইজ, আর ইউ ফাইটিং টু উইন অর ফাইটিং টু আন্ডারস্ট্যান্ড? এই কনফ্লিক্টে আপনি কিন্তু উইন করার জন্য ফাইট করবেন না, বোঝার জন্য। উইন আর লুজ রিলেশনশিপ, আন্ডারস্ট্যান্ড, যে আন্ডারস্ট্যান্ডার্স বিল এম্পায়ার্স অফ লাভ। দেখেন খেয়াল করে, তার মানে প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে কনফ্লিক্ট বা টানাটানি দুইজনের মধ্যে, এইটা মাস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর ইউ উইলিং টু ফাইট? আপনি কি ফাইট, আর ইউ ফাইটিং টু উইন? আপনি কি উইন করার জন্য ফাইট করতেছেন, আর ফাইটিং টু আন্ডারস্ট্যান্ড?
কথা বলতেছেন বোঝার জন্য, পার্সপেক্টিভ অ্যালাইন করার জন্য, নাকি ফাইট করতেছেন উই না আমাকে জিততে হবে যে কোনো ভাবে। ওরে মানে যে অ্যাড হনিমন বলে, হনিম্যান বলে আর কি, পার্সোনাল অ্যাটাক দিয়ে হোক, ফ্যামিলির কোনো একটা দুর্বলতা হোক, ওর প্রিভিয়াস কোনো একটা দুর্বল ঘটনা, কোনো একটা কিছু দিয়ে অ্যাটাক করা। এইটা কি অ্যাটাক করে উইন হইতে চাইতেছেন, নাকি আপনি আন্ডারস্ট্যান্ড উইন আর লুজ দ্য রিলেশনশিপ? উইন করলেন ঠিকই, মনে রাখবেন আপনি রিলেশনশিপটাকে লুজ করলেন। আর আন্ডারস্ট্যান্ডার্স বিল্ড এম্পায়ার্স অফ লাভ। যে আন্ডারস্ট্যান্ড করে, রিয়েলাইজ করে, কানেকশন বিল্ড করে, সে মূলত কি করে, ভালোবাসার একটা এম্পায়ার বিল্ড করে। দ্য বিগেস্ট ব্যারিয়ার টু কানেকশন, ইগো। আমাদের কানেকশনের সবচেয়ে বিগেস্ট ব্যারিয়ার কোনটা বলেন তো? ইগো, এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। আমরা পৃথিবীতে সবাই সোলফুললি আসছি, সোল অ্যালাইন ছিলাম। এই পৃথিবীতে আসার পরে লোভ, হিংসা, অহংকার, ইগো সবকিছু এই সিস্টেম থেকে আমাদের মনের ভিতরে ঢুকানো হয়েছে। এবং এই ইগো যারা যারা পরিচালিত, তারা কোনোদিনও সুন্দর রিলেশনশিপ গড়তে পারে না। সো এই ইগো সেলফটাকে আস্তে আস্তে জিরো সেলফে বা সোল সেলফে নিয়ে আসা। ইগোকে অনেকে বলে এভিল গোয়িং অন, অর্থাৎ শয়তান এটার মধ্য দিয়ে যাতায়াত করতেছে। এক্সকিউজেস গার্ডনিং অবস্টাকলস, অর্থাৎ এই যে ইগো, তার মানে আমাদের যে অবস্টাকলসটা, এই অবস্টাকলে একটা গার্ড হিসেবে কাজ করে এক্সকিউজ। ইগো মানে হচ্ছে এক্সকিউজ, অর্থাৎ আমাদের অনেকগুলো অবস্টাকলের সমাধান হইতে দেয় না ইগো। আমি ইগোর কারণে মিশতে পারি না, ইগোর কারণে সরি বলতে পারি না, ইগোর কারণে আমি ক্ষমা চাইতে পারি না, ইগোর কারণে আমি ক্ষমা করতেও পারি না, ইগোর কারণে আমার মনের কথাটা ওপেনলি বলতেও পারি না। সো এই এক্সটার্নাল জেনারেটেড যে জিনিসগুলো আমাদের মধ্যে আসে, এগুলাকে সাবট্রাকশনের মাধ্যমে, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা সোলফুল মানুষ যখন হব, তখন দেখবেন আশেপাশের সারাউন্ডিংস এর সাথে আমাদের একটা খুবই সুন্দর রিলেশনশিপ তৈরি হবে। সো 7:30 বেজে গেছে, আমাদের এশারের নামাজ, এবং আমরা একটা ডিনার ব্রেকে যাচ্ছি। রাতের খাবারটা খেয়ে নিবেন, তারপরে আমরা বাকি সেশন কন্টিনিউ করব। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা জাস্ট 8টায় আবার ব্যাক করছি। সো সবাই 8টার মধ্যে আবার জয়েন করবো ইনশাল্লাহ। একই লিঙ্কে আপনারা জয়েন করলে বা এখানে জয়েন থাকতে পারেন, আবার যখন ক্লাস শুরু হবে আপনি ঢুকে পড়বেন। থ্যাংক ইউ।